করতে যাচ্ছি সহজ পাঠী স্কুল আয়োজিত মুক্ত আলোচনা, কেমন আছে আমাদের বাচ্চারা। আমরা এই অনুষ্ঠানটি পরপর 9 বার করেছি। আজকে 10ম অনুষ্ঠানে আমাদের যারা অতিথি আছেন তারা স্ব জায়গায় অত্যন্ত স্বনামধন্য এবং সুপ্রতিষ্ঠিত। আমি তাদেরকে পেয়ে আজকে ধন্য এবং সহজ পাঠ স্কুলের আয়োজনে তারা যে সাড়া দিয়েছে এই জন্য আমরা অত্যন্ত খুশি। আজকের এই অনুষ্ঠানে আমাদের দর্শক হচ্ছে বাচ্চারা। আমাদের সকল আলোচনা, চিন্তা চেতনা এবং উপস্থাপনা সবকিছু বাচ্চাদের নিয়ে হবে। আমরা বাচ্চাদের জন্য সহজীকরণ করে, শিশু সংস্করণ করে আমাদের কথাগুলো বলবো। আমাদের এই আয়োজনে বাচ্চাদের নিয়ে যেমন কথা থাকবে, বাচ্চাদের জন্য তেমন থাকবে বিনোদন। আমাদের মাঝে যারা আছেন তাদের নাম আমি এক এক করে বলছি। আমি প্রথমেই বলতে চাই বন্ধুবর, সুপরিচালক, নাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক জনাব অঞ্জন আইচ। অঞ্জন আইচ একজন প্রাণবন্ত মানুষ, সদা হাস্যোজ্জ্বল এবং সেই অর্থে একজন যোদ্ধা ব্যক্তিত্ব। অঞ্জন আইচ, আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে এসেছেন বলে। আমাদের মাঝে আরো আছেন সুলেখক এবং যার লেখার আমি অত্যন্ত ভক্ত, এবং তার বইটা আমি হাতে রেখেছি। আজকে আমি প্রায় সারাদিনই বইটা পড়ছিলাম। আমি মোস্তফা মননকে চর্চা করছিলাম, সেই মোস্তফা মনন, এবং একই সাথে একজন পরিচালক, নাট্য পরিচালক এবং একটি চ্যানেলের সাথে যুক্ত আছেন, অর্থাৎ সেই অর্থে উনি একজন চাকরিজীবীও বটে এবং সুলেখক। সেই মোস্তফা মনন ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে থাকার জন্য। আমরা মোস্তফা মনন ভাইয়ের অনেক লাইভ আমি নিজে দেখেছি এবং আপনারাও দেখেছেন। আজকে উনি অনেক মজার তথ্য নির্ভর অনেক কথা বলবেন। এরপরে আমাদের মাঝে আছেন রুমা তাপসী, একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক এবং সুগৃহিণী, 2 কন্যা সন্তানের জননী, এবং সে আমার ব্যক্তিগতভাবে আমার ভাগিনী। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের এই সব জায়গায় প্রতিষ্ঠিত 3 জন ব্যক্তিত্ব। আরেকজন ব্যক্তিত্ব আছেন আমাদের মাঝে, তিনি এখন উপস্থিত হতে পারেননি। তার নাম হচ্ছে ইফতে খায়রুল ইসলাম। তিনি ব্যক্তিগত জীবনে একজন পুলিশ অফিসার, এডিশনাল এসপি হিসাবে আছেন এবং বর্তমানে ডিটেকটিভ ব্রাঞ্চের কঠিন একটা দায়িত্ব আছেন। আপনারা জানেন বর্তমানে পুলিশ প্রশাসন একটা কি রকম একটা বাজে অবস্থায় আছেন। পুলিশ, সাংবাদিক এবং ডক্টরসরা, তাদেরকে আমরা স্যালুট জানাই। তো ইফতি ব্যক্তিগত জীবনে উনি একজন সুআবৃত্তিকার, জনপ্রিয় আবৃত্তিকার, এবং সে সমাজ নিয়ে সচেতনতামূলক অনেক কাজ করেন, বৃক্ষরোপণের উপরে কাজ করেন। তো আমার কাছে সে ক্ষমা চেয়ে নিয়েছে, সে দ্রুত আমাদের মাঝে ঢুকে যাবে। সে অন দ্য ওয়েতে আছে। তার এলাকায় পরপর 2টি ক্লুলেস খুন হয়েছে। না, সে খুন করে নাই, খুনের ক্লু বের করার জন্য সে এখন ব্যস্ত হয়ে আছে। তো আসবে আশা করছি। তো প্রথমে বাচ্চাদের নিয়ে যেহেতু অনুষ্ঠান, আমরা সবসময় কথা দিয়ে শুরু করি। আজকে আমরা উল্টো, আমরা একটু বিনোদন দিয়ে শুরু করব। আমরা প্রথমে একটা গান শুনবো। আমরা রুমা তাপসীকে একটা বিনীত অনুরোধ করছি, বাচ্চাদের জন্য একটি গান পরিবেশন করুন। তারপর আমরা মূল আলোচনায় চলে যাব, কেমন আছে আমাদের বাচ্চারা। রুমা তাপসী, রেডি? আচ্ছা, একটু ধন্যবাদ সবাইকে যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার কাজটাই আসলে বেসিক্যালি বাচ্চাদের নিয়ে। সহজ পাঠ স্কুল এটা আমার খুব প্রিয় একটা জায়গা, যেখানে আমি আগেও প্রোগ্রাম করেছি। তো আমি নিজে অফিসে ক্লাবে বাচ্চাদের গান শেখাই। তো বাচ্চাদের জন্য এই প্রোগ্রামটা করাতে আন্তরিকভাবে তোমাকে প্রথমেই মামা অনেক অনেক অভিনন্দন। ওদের জন্য শুরু করছি একটা রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা ছড়া গান, ছড়ার মতোই একটি গান দিয়ে। সবাই আমরা জানি বাচ্চাদের জন্য বিশেষ করে ওদের খুব প্রিয়। যারা দেখছেন আপনারা একটু গুনগুন করে আমার সাথে গাইতেও পারেন। থ্যাংক ইউ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কৃপা মৃদুবান। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কৃপা মৃদুবান। তটিনী হিল্লোল তোলে কল্লোলে ছড়িয়া যায়। কৃপা কুঞ্জে কুঞ্জে, কৃপা কুঞ্জে কুঞ্জে,
লাগি প্রাণ ধরে হায় হায় ফুলে ফুলে ঘরে ঘরে মরে কিবা মৃদুবা তোকে হিলোলো তুলে কল্লোলে চলিয়া যায় পেককে বা কুঞ্জে কুঞ্জে পেককে বা কুঞ্জে কুঞ্জে ও ও ও গা কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঘরে ঘরে মরে কিবা মৃদুমা। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর কণ্ঠ। আমরা কিছু কমেন্টও পেয়ে গেছি, মিষ্টি ভয়েস আপু এবং ভয়েস টোন। সুনাম পরে হবে। আমাদের বাচ্চারা যদি তোমার এই গানটা শুনে খুশি হয় তাহলে আমরা ধন্য হব। আমরা চলে যাই যথারীতি আলোচনায়। আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে কেমন আছে আমাদের বাচ্চারা। এরকম একটা বৈশ্বিক দুর্যোগে আমরা কেউ ভালো নেই। আমাদের এই ইফতি ভাই এত অসম্ভব জনপ্রিয়, মানে পুলিশের নাম শুনলে তো মানুষ একটু দূরে দূরে থাকে, কিন্তু ওনার নাম শুনলে মানুষ কাছে কাছে থাকে। যাকে বলি হ্যাঁ ইফতি ভাইকে চিনি, ইফতি স্যারকে চিনি, এবং তাকে আমরা গিয়েছিলাম, আমাকে হেল্প করেছে, উনি আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন। এবং আমি একটাকে বলছিলাম উনি কিছু সমাজ সচেতনতামূলক কাজ করে, বৃক্ষরোপণ, কিছু কিছু মানবিক কিছু কিছু কাজ করে। দ্যাটস ওয়াই ইয়াং ছেলেপেলেরা তাকে খুব পছন্দ করে। সে একটা কমেন্ট, একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে হাজার হাজার লাইক পড়ে যায়, শত শত কমেন্ট পড়ে যায়, শত শত শেয়ার পড়ে যায়। অসম্ভব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, এবং ব্যক্তিগতভাবে আমি ছোট ভাই হিসেবে তাকে খুবই পছন্দ করি। ইফতি, স্বাগত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক বেশি বেশি বিশেষণ চলে আসছে, আমি নিজে একটু অকওয়ার্ড ফিল করছি। এনিওয়ে, এত গুণী মানুষদের সামনে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা প্রথমে আলোচনা করার জন্য আমি মোস্তফা মনন ভাইকে রিকোয়েস্ট করব, আমাদের এই বৈশ্বিক দুর্যোগ আমাদের বাচ্চারা কেমন আছে এই বিষয়ে আমরা কিছু শুনি। মনন ভাই। আসলে এটা এমন একটা বিষয় যে এখানে হয়তো আমাদের পাণ্ডিত্য মনে কি ন্যূনতম লেখাপড়াও কম, কিন্তু তারপরে পারস্পরিক বোঝাপড়া, বেড়ে ওঠা, কারণ আমাদের বেড়ে ওঠা এই সময়ের কাছ থেকে লোকজনকে দেখা, শিশুদের দেখা, শিশুদের সাথে মেশার অভিজ্ঞতায় বলতে পারি। আমি একটা বইয়ের নাম বলতে চাই প্রথমে, এবং আমি যখন আসবো আমি কিছু নোট করেছিলাম। বইটা হলো মারিয়া মন্তেসেরির দ্য সিক্রেট অফ চাইল্ডহুড। এটা উনি একজন ইতালি লেখক, 1870 শতকে। উনি প্রথম অনুধাবন করলেন যে শিশুদের মনস্তত্ত্ব দিকে মানুষের বা আমরা যারা বড় আছি বা তার বাবা মা, সমাজ, প্রতিবেশী, তাদের বেশি খেয়াল করা উচিত। কারণ আমরা শিশুদের দেখি, এখনো আমি আমার বোনদেরও দেখেছি যে শিশুদের দেখে সে গায়ে পায়ে বড় হলো কিনা, কিন্তু শিশুদের মনস্তত্ত্বের ব্যাপারটা ওইভাবে দেখে না। তো আমি খুঁজতে গিয়ে ওনার বইটা পেলাম, দ্য সিক্রেট অফ চাইল্ডহুড। আমি টুটুল ভাইয়ের এই প্রোগ্রামের মাধ্যমে অভিভাবকদের বলবো এটার বাংলা অনুবাদ পাওয়া যায়, এটা বইটা পড়ে নিতে। তিনি দেখিয়েছে যে শিশুরা নির্বোধ না এবং শিশুদের কাণ্ডজ্ঞান নাই, এটা না। শিশুদের কাণ্ডজ্ঞান আছে, তাদের সংবেদনশীলতা আছে, তারা ভালো অনুধাবন করতে পারে এবং তারা প্রতারিত হতে চায় না। যেমন উনি একটা গল্প দিয়ে শুরু করেছেন যে এই লেখক নিজেই কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, যে 5-6 জন শিশুর সাথে একটা ঘরে খেলাধুলা, যে আমরা কি করি, বাচ্চাদের সাথে পলান্তিস খেলি, যে আমরা লুকাই, বাচ্চারা আমাদের খুঁজে পাবে এবং খুঁজে পাওয়ার পর বিশাল আনন্দ পাবে, এই তো চিৎকার দিয়ে ওঠে, পেয়েছি। তো উনি লেখক মারিয়া মন্তেসেরি, উনি একটা ডাইনিং টেবিলের নিচে লুকালেন এবং শিশুদের অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ডাইনিং টেবিলের নিচে পেলেন এবং সবাই উচ্ছ্বাস করলেন যে পেয়েছি। উনি আবার করলেন কি, আবার বাচ্চাদের বাইরে যেতে বললেন। উনি তখন
আবার লুকালেন আলমারির পিছনে। এবং শিশুরা এসে যথারীতি ডাইনিং টেবিলের নিচেই খুঁজলেন এবং পেলেন না, এবং তারা মন খারাপ করলেন। মন খারাপ করার পরে উনি যখন আলমারির পেছন থেকে এলেন, শিশুরা অভিযোগ করলো যে তুমি তো আমাদের সাথে লুকানো খেলছো না। মানে এই কথাটা খুব সহজ, কিন্তু এটার ভেতরের অনুধাবনের কথাটা হলো যে শিশুরা প্রতারিত হতে চায় না। সে মনে করে ডাইনিং টেবিলের নিচে খেলাটাই তার এটা হলো খেলা। আর আপনি যে তাকে ফাঁকি দিলেন, অন্য জায়গায় লুকালেন, সে সেটা নিতে পারে নাই। এখন এখান থেকে আমরা কি অনুধাবন করি শিশুদের, আমরা যদিও এখানে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় যে শিশুদের মিথ্যা বলবেন না, ওদের ভয় দেখাবেন না, তারপরেও আমরা শিশুদের অনেক বোঝা চাপিয়ে দিই। হ্যাঁ, আমাদের শিক্ষিত মানুষগুলি এই ভুলগুলি বেশি করে, যে বইয়ের বোঝা, ফার্স্ট হওয়ার বোঝা, হ্যাঁ, সবচেয়ে মেধাবী হওয়ার বোঝা, এই চাপ শিশুরা নিতে পারে না। তো এই সময়ে, এখন আছি এই সময়ের কথায় আমি শেষ করব, এই সময়ের মধ্যে শিশুদের, আমাদের বড়দের অনেক মনস্তত্ত্বই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বাসায় থাকতে থাকতে চেঞ্জ হয়ে গেছে, শিশুরা তো আরো। হ্যাঁ, তো আমি ঠিক জানি না, অবশ্যই যারা ভালো জানেন তাদের সাথে আলোচনা করতে হবে শিশুদের কিভাবে এই করোনাকালীন সময়, এই প্যান্ডামিক সময়ে যে কিরকম আচরণ করলে বা শিশুদের সাথে কিরকম ব্যবহার করলে শিশুরা মনস্তাত্ত্বিক ভাবে ভালো থাকবেন। হ্যাঁ, এই দিকটা খেয়াল রাখা উচিত। আর টুটুল ভাই, নিশ্চয়ই আপনি আপনার যে নানান মিডিয়ামে আপনার স্কুলের, আমি আপনার স্কুলে গিয়েছিলাম, দেখে মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে, কারণ এখানে পাঠের ওইরকম বোঝাটা নাই। আপনি নিশ্চয়ই তাদেরকে সহায়তা করবেন যে এই সময় শিশুদের মানে আধুনিক কিভাবে মনস্তাত্ত্বিক ভাবে বড় করা যায়, এইটা আপনার প্রতি অনুরোধ রইল, নিশ্চয়ই আপনি এই কাজটা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মনন ভাই, অনেক তথ্য নির্ভর এবং তত্ত্ব নির্ভর আপনার উপস্থাপনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার কাছে আরো শুনবো। আচ্ছা, সম্প্রতি আমরা জানতে পারলাম বা দেখতে পাচ্ছি যে অঞ্জন আইচ একজন মানুষ, যে মানুষ সম্পর্কে আমরা অনেক কথা শুনি। যেন ফারুক ভাই একদিন বলেছিল যে দুইটা বিষয়ে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে অঞ্জন আইচ পাবে, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে হতাশ না হওয়া। সে অঞ্জন আইচ, আমরা সম্প্রতি একটা চলচ্চিত্র নির্মাণ করি, অঞ্জন আইচকে সেই চলচ্চিত্রের জন্য স্বাগত জানাচ্ছি। তো অঞ্জন আইচেরও দুটো সন্তান আছে, একটি মেয়ে একটি ছেলে। তো তার সেই বাচ্চাগুলো কেমন আছে এবং সমগ্র দেশের বাচ্চাগুলো কেমন আছে সেই সম্পর্কে আমি সংক্ষেপে সুন্দর করে, অঞ্জন আইচ সুন্দর করেই কথা বলে, দাদা আপনার মুখে কিছু শুনতে চাই। অঞ্জন আইচ। আপনাকে ধন্যবাদ। আর আপনার সহজ পাঠ স্কুলের নামটা আমি চেঞ্জ করতে বলছিলাম, সহজ পাঠ স্কুলের নাম আপনি কঠিন পাঠ রাখতে বলছিলাম। তো সেটা কি হলো আমাকে জানাই একটু। আর হচ্ছে যে মনন ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগছে, তার খুব মানে বস্তুনিষ্ঠ কথাবার্তা ছিল। তার কথাবার্তার মধ্যে অনেক আমার ভালো লাগলো, অনেক জানতে পারলাম, নতুন করে জানতে পারলাম, বইটার নাম জানতে পারলাম। এটা নিঃসন্দেহে মানে আমি শিখতে চাই সবসময়, এটা শিখলাম। আমাদের সন্তানরা এখন কেমন আছে এটা আমরা যদি বলি, আসলে আমাদের সন্তানরা কিন্তু ভালো নেই। ভালো নেই মানে যে করোনাকালীন সময় যে ভালো নেই তা না, আসলে আলটিমেটলি আমরা ছোটবেলা কি করছি, আমি তো ঢাকায় মানুষ। আমি ছোটবেলা যখন এই ঢাকা শহরে আমি যখন বড় হয়ে উঠেছি, আমি পড়তাম গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, ঢাকা কলেজে। আমার একটা মাঠ ছিল, আমার একটা আকাশ ছিল। আমি আমার মাঠে আমি গিয়ে খেলতে পারতাম। আমি আমার পাড়ায় আমি ছেলেদের সাথে মিশতাম। আমার পাড়া ছিল, আমি এলিফেন্ট রোডে মানুষ হয়েছি। আমি এলিফেন্ট রোডে আমি পাড়ার ছেলেদের সাথে গিয়ে আমি গলির মধ্যে ক্রিকেট খেলতাম। আমি একজনের বাসায় চলে যেতাম, এক আন্টির বাসায় গিয়ে একটু খেয়ে নিতাম। আমার বাচ্চাদেরকে আমি বাসার নিচেই নামতে দিতাম। তো তারা আসলে জানবে কি হবে, তারা আরেকটা মানুষকে চিনবে কি হবে? তারা তো চেনে শুধু তার বাবা মা, নাহলে তার মানে কাকা, নাহলে তার দাদা দাদি, নানা নানি, এর বাইরে তো সে কাউকে চেনে না। তাহলে আমি তাদেরকে দিয়ে কিভাবে আমি বড় কিছু আশা করি? আমরা ভিটামিন ডি কথা বলছি, ভিটামিন ডি এখন সবাইকে নেওয়া উচিত সকালবেলা। আর আমার মনে আছে, আমি এমনও হয়েছে যে আমি ধরেন সারাদিন ক্রিকেট খেলতাম। সেটা কিন্তু বেশি বড় অবস্থা না, 5-6 পড়ার সময় আমার বাসায় আমার মা বাবা কখনো বলতো না যে সারাদিন খেলা যাবে না, সারাদিন এটা করা যাবে না, ওইটা করা যাবে না। তাহলে আমাকে ব্যাপকতা যদি আমি না শিখি, আমি সমুদ্র যদি আমি না দেখি, সমুদ্র না দেখলে আমি কিভাবে আমি এত বড় জলরাশি সম্পর্কে আইডিয়া করবো? আমি তো পুকুর দেখে মানুষ। এখন পুকুর দেখে মানুষ যদি হই,
তাহলে আমাদের বাচ্চারা কি করে বড় বড় মানে কোনো কিছু শিখবে, জানবে? আমার মনে হয় না যে বাচ্চাদের মানে মানসিক দিক থেকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছি। মনন ভাইয়ের কথাটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চারা শুধু শরীরগত ভাবে বড় হয়ে ওঠাটা খুব বড় ব্যাপার না, মানসিক ভাবে বেড়ে ওঠাটা খুব বড় ব্যাপার। আমি একটা উদাহরণ দিই। আমার ছেলের বয়স হচ্ছে নিয়ে 4 বছর। ও টিভি দেখে, সারাদিন টিভি দেখে, ফোন চালায়। ওর টিভিতে কি দেখে, ওর টিভির সাবজেক্টটা কি, আমি এটা মানে স্টাডি করলাম। আমি ওই 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 সাবজেক্টগুলো নিয়ে আমি ওর সাথে কথা বলি। আমি বলি তোমার এই যে এই ক্যারেক্টারটা পিগি, মাউসি, না হলে এলিট পিগি, এগুলো মানে কি, এগুলো নিয়ে আমি ওর সাথে কথা বলি। ও দেখি যে খুব খুশি হয়, কারণ কেউ ওর সাথে এই সাবজেক্ট নিয়ে কথা বলে না। আমি বলি ওর সাথে, আমি ওর বয়সে নেমে যেতে চেষ্টা করি যে ও যে মানসিক জগতের মধ্যে দিয়ে যাচ্ছে, হাঁটছে, সেই বয়সে আমি গিয়ে দেখি যে ও আসলে কি চায়, কি বলতে চায়, তার মেন্টালিটিটা কি, সে তার জানার জায়গাটা কতখানি। তো সেটা আমি দেখলাম যে ওর একটা আলাদা জগৎ আছে, আলাদা জগতেই একটা শিশুরা বিচরণ করে তার নিজস্ব জগতে। তার মা বাবা যদি তার সেই জগতে চলে যেতে পারে, তাহলে সেটা একমাত্র আমার মনে হয় তাকে সাপোর্ট করা। আমার পক্ষে এখন আমার বাচ্চাকে মাঠে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু মাঠের ব্যাপকতা তাকে আমি বোঝানো সম্ভব যে মাঠে গেলে এটা হয়, বা মাঠ মানে এটা। আমাকে আমার ছোটবেলার গল্পটা তাকে বলতে পারি, ছোটবেলা তাকে ফিরে নিয়ে যেতে পারি। এটা আমার মনে হয় মানে খুব মানে তাত্ত্বিক কথা না, আমার মনে হয় যে এটা খুব বাস্তব কথা আমার মনে হয়। আর করোনাকালীন টাইমে যেটা হচ্ছে যে এই সময়টার মধ্যে শিশুদের বিকাশের আসলে খুব সমস্যা হচ্ছে। তারা আসলে একই জায়গায় আটকা থেকে, বাসার মধ্যে আটকা থেকে তারা আসলে তারা নিজেদেরকে বন্দী ভাবছে, কিন্তু আলটিমেটলি তারা এক ধরনের বন্দিত্বের মধ্যে থাকছে, এবং তাদের ধারণা যে এই সময়টা মনে হয় আর কোনোদিন ফিরে আসবে না। তো আমার মনে হয় যে যারা প্যারেন্টস, তারা তাদের বাচ্চাদেরকে বলা উচিত, আশা দেওয়া উচিত যে এটা আসলে কেটে যাবে। কোনো দুর্যোগ খুব বেশি দিন কি থাকে, কোনদিন দুর্যোগ বেশি দিন থাকে না, দুর্যোগ অবশ্যই কেটে যাবে। আমাদের রাত যত বড়ই রাত হোক, রাতটা শেষ হয়ে যায়, সকাল অবশ্যই হয়। তো দুর্যোগ বা এই বিপত্তি যতই আমি মনে করি যে অনেক বড় একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা অবশ্যই কেটে যাবে। এবং আমরা যেটা জানি যে যাবে, সেটা আমাদের শিশুদের মধ্যে আরো বেশি করে ইম্পোজ করা উচিত, তাদের বেশি করে বোঝানো উচিত যে খুব সামনেই আমরা একটা ভালো দিন পেয়ে যাব। আমি কল্পিত ভ্যাকসিনের কথাও সবসময় বলতে থাকি। ভ্যাকসিন কবে আসবে আমি জানি না। আমি টুটুল ভাইকে বলি যে টুটুল ভাই ভ্যাকসিন চলে আসছে, এই তো আপনার এই শরীর আঁকড়া চলে আসছে, আর একটু হলে আপনি মতিঝিল পেয়ে যাবেন। তো মানে এই আশার উপরে বেঁচে থাকাটা খুব বেশি জরুরি দরকার আমার মনে হয়। আর এই এখানকার যে প্ল্যাটফর্মে যে কেমন আছে আমাদের বাচ্চারা, এই লাইনটা আমার পছন্দ বেশ, যে আসলে বাচ্চাদেরকে হাইলাইট করে আমার মনে হয় না যে কোনো লাইভ প্রোগ্রাম হচ্ছে চারিদিকে। এটা আমার মানে খুব পছন্দ হয়েছে, উদ্যোগটা আমার অনেক পছন্দ হয়েছে। তো শেষে আমি একটা কথা শুধু অ্যাড করতে চাই, আমরা একটা চলচ্চিত্র নির্মাণ করেছি, যেটার নাম আগামীকাল, যেটার কাজ আসলে শেষ, যেটা আমি টুটুল ভাই আমার ডিরেকশন লেখা, টুটুল ভাই অভিনয় করেছে, এবং আমরা সবাই মিলে একটা কাজ করেছি। সেখানে আমাদের অবশ্য বাচ্চাদের কোনো ব্যাপার তার মধ্যে নাই, বাচ্চারা একটু বড় হয়ে গেলে কি হয় সেই ব্যাপারগুলো আছে ওর মধ্যে। তো ওই ফিল্মটার ব্যাপারে আমি সবাইকে একটু আপনাদের বলে রাখলাম যে ফিল্মটা যেহেতু সামনে আসছে, একটা যেখানে আমি সুযোগ পাই সেখানে একটা প্রমোশন করার চেষ্টা করি, প্রমোশন করে ফেলি ফিল্মটা। ধন্যবাদ আমাদের সবাই দাদা, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমরা একটু কমেন্ট গুলো পড়ি। আজহার সুমন বলেছে, প্রিয় মানুষদের মূল্যবান কথা শুনছি, খুব ভালো লাগছে। নিজাম নাহিদ একজন শিক্ষক, ইফতেখার ভাইকে দেখলেই মন থেকে ভালোবাসা আসে। দেখছেন, ইফতেখার ভাইয়ের ভক্ত দেখেছেন। আব্দুর রহমান আপন বলেছেন, জনাব ইফতেখার সহ সবাইকে ধন্যবাদ। ফয়েজউদ্দিন বলেছে, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন। সহজপাঠ স্কুলের পাশে ছিলেন, আগামী দিনগুলোতে থাকবেন, এই প্রত্যাশা সবার কাছে। আইনুল রহমান বলেছে, আমার নাটকের প্রশংসা করেছে, এটা আপাতত পড়া দরকার নেই। সালমা ডলি শুধু রাজশাহী থেকে এডিশনাল কমিশনার, তিনি বলেছেন, অতিথিদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয় আজকে আলোচনা করবো, অন্য একটা বিষয়, সেটা হচ্ছে ইফতেখার সম্প্রতি পুত্র সন্তানের জনক হয়েছে, তার আগে তার একটি কন্যা সন্তান ছিল। তো আমার স্ত্রীর সাথে এই ব্যাপারে কথা হচ্ছিল। এই কথা হওয়ার মাঝে হঠাৎ আমি বললাম যে আমার এক বন্ধুর পরপর 2টো মেয়ে হয়েছে। তখন আমার ওয়াইফ বলল, আহারে 2টো মেয়ে হয়েছে। আমি কি বলছো, 2টো মেয়ে হয়েছে, কি হয়েছে, তাদের সমস্যাটা কি? সমাজে তো নারী পুরুষ সমান।
তখন আমার স্ত্রী বলল, নারী পুরুষ সমান হলে আসলে সমান না। কারণ তুমি দেখবা যখন পুত্র সন্তান হয় তখন পিতা বা মাতা যে হাসি, মেয়ে সন্তান হলে সেই হাসিটা থাকে না। কেন, কি বলছো তুমি? তখন সে আমাকে ব্যাখ্যা করে বুঝালো, নারী সন্তান মেয়ে সন্তান হলে সংসারে চরম আনন্দ হয়। একজন পিতা কখনো পরিপূর্ণ হয় না যদি সে তার মেয়ে না থাকে। কিন্তু তারপরও একটা মেয়েকে লালন পালন করতে গিয়ে যেরকম সমাজ ব্যবস্থার নানান প্রতিকূলতা, লালন পালন করতে গিয়ে যে কষ্ট বা বেগ পেতে হয়, সে কষ্টটা তার চেহারার মধ্যে ফুটে উঠে। দ্যাটস ওয়াই নারী সন্তান হলে, পুত্র সন্তান হওয়ার পর যেরকম আনন্দিত হয়, নারী সন্তান হলে সেরকম আনন্দিত হয় না। তো এই বিষয়টা আমাকে খুব নাড়া দিল। তখন আমাকে সে বলল যে, তুমি দেখছো আমার ঘরে একটা ছেলে আছে, একটাই ছেলে আছে, আমার ঘরে সবসময় কি বডিগার্ড, অর্ডারলি, আনাগোনা চলতে থাকে। কিন্তু আজকে যদি আমাদের ছেলে না হয় মেয়ে থাকতো, আমরা কি সেভাবে বডিগার্ড আর্দালিদের এত আনাগোনা হতে দিতাম? তখন হয়তো আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরতাম, এমনও হতে পারতো আমি চাকরি ছেড়ে আমি মেয়েকে সান্নিধ্য দিতাম। এই যে একটা সমাজ ব্যবস্থার যে বৈষম্য, নারী সন্তান মানুষ করার ক্ষেত্রে আমাদের যে কষ্ট, এখানে রুমাতা পুষি আছে, আদারওয়াইজ তোমার দুটি কন্যা সন্তান আছে। মনন ভাইয়ের আমি জানি না আপনার সংসার খোঁজ, কিন্তু আমি জানি না, সরি, আমি জানতে পারি কি আপনার বাসার সন্তানের অবস্থা? ভাই একটাও নেই, কিন্তু আপনি বোঝেন ভালো। আচ্ছা, তো এখন আমি ইফতেখার ভাইয়ের কাছে চলে যাব। এই যে সন্তান লালন পালন, একই সাথে নারী সন্তান বেড়ে ওঠার যে আমাদের সমাজে যে প্রতিকূলতা, এই বিষয়ে আমরা একটু সুন্দর করে একটু শুনতে চাই। টোটল ভাই ধন্যবাদ, আসলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করবার জন্য আর এত গুণী মানুষদের সাথে। যে বিষয়টি আসলে যে স্যার যেটি বলেছেন, আপনি স্যারের যে রেফারেন্সটি টেনেছেন যে যদি কন্যা সন্তান থাকতো তাহলে সেই ক্ষেত্রে সে করতে কি, আমি আসলে আমার অনুভব বা অনুভূতির জায়গাটা বলতে পারি যে যখন আমার প্রথম বেবিটা হলো, আমার মেয়ে বাবুটা যখন আসলো, আমার কাছে মানে আমি ঠিক জানি না, কারণ সেই সময় কিছুদিন আগে আমার মা মারা গেছে। তো মা মারা যাওয়ার পরপরই আমি আমার মিসেস যখন আমাকে বলছিল যে আপনি কি জানতে চান যে আমাদের কি হবে, ও বাই দিস টাইম জেনে গেছে যে আমার মেয়ে সন্তান হবে, মেয়ে বাবু হবে। আমি বলেছি, দেখো যেটা জেনেছো তুমি জেনেছো ভালো কথা, কিন্তু আমাকে জানাও না, আমার দরকার নেই, কারণ আমি ভিতর থেকে জানি যে আমার কি আসবে। আমার কেন জানি একটু হয় না যে সাবকনসিয়াসলি অনেক কিছু কাজ করে। তখন আমার যেটা মনে হয়েছে যে যেহেতু মা মারা গেছেন, তাহলে আমি হয়তো একটা মেয়ে সন্তানই পাবো, মায়ের মতো করে কেউ একজন আসবে আমার কাছে। তো সেই জায়গা থেকে যখন আমার মেয়েটা হলো, এবং মা মারা যাওয়ার পর মা তো জুলাই মাসের দিকে মারা গেল, আমার মেয়েটা ডিসেম্বরে হলো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মেয়েদের প্রতি মানে এখন ওই ধারণাগুলো অনেকটাই আসলে পরিবর্তিত। অন্য দেশে কি অবস্থা, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মেয়ে বাবু মেয়ে বাবু নিয়ে দুশ্চিন্তার জায়গাটি রয়েছে, যেটি স্যারই তার বর্ণনার মধ্যে বলেছেন, দুশ্চিন্তার জায়গাটি রয়েছে। কিন্তু মানে ভালো লাগা মন্দ লাগা যে আমি আসলে কতটা খুশি আছি ছেলে বাবুর জন্যই হলাম। কিন্তু আমার মিসেসই আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমার ছেলে বাবুটা হওয়ার পরে, ওর 53 দিন চলছে আজকে, আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কোন বাচ্চাকে আদর করবেন। মানে এটা একটা ক্লাসিফিকেশনের মতো হয়ে যায় না, যে আমরাও কিন্তু বাচ্চাদের সাথে প্রায় সময় কথার ছলে খেলাধুলা করি যে তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি বাবাকে, যদিও এই প্রশ্নগুলো করা উচিত না, কিন্তু আমরা অনেকেই করে ফেলি। তো এই প্রশ্ন যখন করতে, তখন আমি আসলে উত্তরটা খুব সেলফিশের মতোই দিয়েছি। আমি বলেছি যে আমি আমার মেয়ে বাচ্চাটাকে বেশি ভালোবাসি। তো কারণ আমাকে যখন আনসার জিজ্ঞেস করা হলো, তখন আমি বললাম যে এটা তো স্বাভাবিক না যে আমার মেয়েটার বয়স এখন 3.5 বছর, আমি 3.5 বছর ওর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, ওর ভালো লাগা মন্দ লাগাগুলো আমি দেখছি। তো আমার যে অনুভূতির জায়গাটা ওর জন্য যতটা বেশি জাগ্রত হয়েছে, আসলে সেটি তো যে সন্তানটি এখন মাত্র পৃথিবীতে আসলো তার সাথে তো আসলে অতটা পর্যন্ত আমার আসলে সুযোগ হয়নি। একটা মায়ের যেমন নারী ছেড়া ধনের মতো একটা বিষয় যে তিনি ফিল করেন, অনুভব করেন প্রতিটা মুহূর্তে। একজন বাবা অবশ্যই পরিপূর্ণতা লাভ করেন, কিন্তু সবচেয়ে বড় বিষয়টি যেটি হচ্ছে যে এই যে মায়ের মতো অনুভূতি জায়গাটা বাবাদের আসলে অত তাড়াতাড়ি জাগ্রত হয় না। আমার 2 সন্তানের জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। এখন যেটা হয় কি, যে মেয়ের ব্যাপারে যে দুশ্চিন্তা করবার যে বিষয়টি, সেটি আসলেই আমার কাছে মনে হয় যে সব সন্তানের জন্য আসলে দুশ্চিন্তা করার সময়টা এখন আসলে অনেক অস্থির। আর যেই জায়গা থেকে মনে হয় যে বাচ্চাদের প্রতি অ্যাটেনশন দেয়া থেকে ধরে
মনন ভাই একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে বাচ্চারা প্রতারিত হতে চায় না। আমি একটু আসলে ভেঙে ভেঙেই কথাগুলোতে ঢুকছি, কারণ মনে হয়েছে যে এই জায়গাগুলো হিট করা উচিত, এই জায়গাটা নক করা উচিত। যে বাচ্চারা প্রতারিত হতে চায় না। আমি প্রত্যেকদিন আমার বাচ্চার সাথে অলমোস্ট 7 দিনের মধ্যে রাতে এসে 3-4 দিন আমি হাইড এন্ড সিক খেলি তার সাথে, এবং এটা খুবই যথার্থ। খেলা শুরু করার আগে আমার মেয়ে আমাকে বলে দেয় যে বাবা তুমি কিন্তু চেয়ারের এই পিছনটাই লুকিও, মানে ও যেন আমাকে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারে, ও আমাকে জায়গাটা ঠিক করে দেয়। তো আমি বললাম এটা কেমন খেলা হলো, যদি তুমি আমাকে বলেই দাও যে আমি চেয়ারের পিছনেই থাকবো তুমি তো আমাকে বের করে ফেললা। মানে কমন জায়গাগুলো চায়, তো সে আসলে প্রতারিত হতে চায় না। যেমন একটু আগে আমি এই লাইভে আসার আগ মুহূর্তে আমাকে একটা কথা বললো, ও একটা দুষ্টুমি করেছিল আর কি, আমি এই জন্য একটু হালকা একটু কঠোর টোনে তার সাথে কথা বলেছি। এবং বলার পরে সে যখন আমি রুমে ঢুকছে তখন আমাকে বলছে কি যে বাবা আমি এই কাজটা করছি, তুমি কিন্তু আমার উপর একটু রাগ কম করো, হ্যাঁ আমার উপরে রাগ করো না। এই কথাটা এই যে আমি যে লাইভে আছি না, আমার মাথায় খুব ঘুরছে এটা। মানে আমার কাছে মনে হয়েছে যে এটাকে আমি কিভাবে আবার যে দূর করব। এই প্যারেন্টস এর এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে আমার বাচ্চাটার দুশ্চিন্তা তো আমি সামাজিক যে নিরাপত্তার জায়গা সেটা তো আসলে সামাজিক একটি বিষয়, কিন্তু তার বেড়ে ওঠার জায়গাটিকে আমি আসলে কতটা সুন্দরভাবে গড়ে তুলতে পারছি। যেটা প্রবলেম হচ্ছে যে আমি তো তাকে বাইরে নিতে পারছি না, সেটা তো একটা সমস্যা রয়েছেই। সবচেয়ে বড় সমস্যাটি যেটা রয়েছে যে ইন্টারনাল যে আমাদের বন্ডিংস এর জায়গাগুলো, যে ওর সিবলিংস যারা রয়েছে, ওর ভাই বোন যারা রয়েছে, তাদের সাথে সে এখন দেখা করতে পারছে না। এই যে ভার্চুয়াল মিডিয়ামের মাধ্যমে যে অনুভূতি শেয়ারের যে জায়গাটা, এটা দিয়ে আসলে একটা বাচ্চা আমরাই তো পরিপূর্ণ হতে পারি না, আমাদেরই কেমন কেমন লাগে যে হ্যান্ডশেক করতে পারছি না। একটা বাচ্চা এই জায়গাটাতে, যেমন ওর একটা কাজিন আছে, ও আসলে দৌড়ে আসলে জড়িয়ে ধরতো, তো সেই ফিল গুলো সেই অনুভূতি গুলো সে পাচ্ছে না। একটু আমি দেখছি যে আমার মেয়েটা একটু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, মানে কথা রিয়েক্ট করছে। এই যে 100 ডেজ ধরে সে যে ঘরের ভেতরে আটকা, সেই বিষয়গুলো নিয়ে, যে আমি যখন বাইরে থেকে প্রফেশনাল রিজনেই আমার বাইরে থেকে এসে আমি তাকে ছুতে দেই না, আমি অনেক কষ্ট করে ঘরের ভিতরে এসে আমি ওয়াশরুমে চলে যাই, ফ্রেশ হয়ে তারপর আসি। এই যে এই জায়গাগুলো তাকে নতুন নতুন করে একটা বিষয় হচ্ছে। আগে যেমন বাইরে থেকে আসলে সে আমাকে ছুতে পারতো, এখন সেটিও করতে পারছে না। এগুলো ছোট ছোট একটা করে আঘাত কিন্তু তার মস্তিষ্কে, তার মননে কোনো না কোনো ভাবে জায়গা করে নিচ্ছে, যেটি হয়তো আমরা আসলে অত বেশি বুঝতে পারছি না সাধারণ পিতামাতা হিসেবে। যারা আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন তারা আসলে অনেকটা বেশি বোঝেন এই বিষয়গুলোকে নিয়ে। তো এই ঝামেলাগুলো হচ্ছে, এটার আসলে কনসিকুয়েন্সেস ভবিষ্যতে কি হবে সেটি আসলে এখন অনুধাবন করার সুযোগ অনেকটাই কম। কিন্তু আমরা ফিল করি, আমার কাছে মনে হয় যে পরিবেশটা, যেই পরিবেশের মধ্যে আমি তাকে রেখেছি, এটা যতটা বেশি পরিমাণে বন্ধুত্বপূর্ণ করে তোলা যায়। যেমন আমার প্যারেন্টস আসলে আমাকে রীতিমতো লিটারেলি আই হ্যাভ বিন টর্চার্ড বাই মাই প্যারেন্টস, যে আমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, এরকম একটা টেনশন আমি সবসময় থেকেছি। একবার সেকেন্ড হওয়ার পর আমি ভয়ে বাসায় ঢুকতে পারছিলাম না, যে কেন আমি সেকেন্ড হলাম। আমি আমার বোনের হেল্প নিচ্ছিলাম, যে আমাকে মা যদি কিছু বলে তুমি আমাকে বাঁচাইও, ইউ জাস্ট প্রোটেক্ট মি ফ্রম মাই মাদার। তো এই ফিলটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাবা মারা তো, আগের বাবা মারা একটু অন্যরকম ছিলেন। আমি চাই না যে এই বিষয়গুলো তাদের মধ্যে আসুক। আর নিরাপত্তার যে জায়গাটি, সেই জায়গাটি এখন ফোকাস করতে হলে আসলে অনেক বিশাল ভাবে আসতে হবে। এটা আসলে ব্যাপক সামাজিক একটা পরিসরের বিষয়। মেল ডমিনেটিং একটা কান্ট্রিতে একটা মেয়ে এখনো কোনো না কোনো ভাবে ইনফেরিয়র ফিল করবে, ইটস ভেরি ন্যাচারাল। এবং আমি এটা চাইলেই কখনো বলতে পারবো না যে সমতা, যে সাম্যতার কথা আমরা আসলে বলি, সেটি এখনো পুরোপুরি ভাবে আসলে আপনি জিওগ্রাফিক্যাল জায়গা থেকে বলেন, ফিজিক্যাল স্ট্রাকচারাল জায়গা থেকে বলেন, সোশ্যাল পার্সপেক্টিভ থেকে বলেন, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকেই বলেন, এটির আসলে ইকুইটি এখনই আনা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, সেই সময়টির জন্য আসলে অপেক্ষা করতে হবে। এখন আমরা আসলে কখনোই বলতে পারি না যে এটা 50-50 হয়ে যাবে, কিন্তু আমরা একটা পরিমিত মাত্রায় নিয়ে আসতে চাই এই জায়গাটাকে। আমরা দেখতে চাই যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রী, আমাদের যারা আশেপাশে কলিগ, যারা সহকর্মী যারা রয়েছে, তারা যেন ঠিকই একইভাবে এন্টারটেইন এবং একইভাবে সুযোগ ফ্যাসিলিটেট হন, যে সুযোগ সুবিধাগুলো একজন মেল কলিগস হিসেবে বা একজন এই মেল ডমিনেটিং কান্ট্রির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন পুরুষ যেরকম সুযোগ সুবিধাগুলো ভোগ করে, সেটি যেন তারাও ভোগ করতে চান। এটির জন্য আসলে রাষ্ট্রের, সমাজের, ব্যক্তির, প্রতিষ্ঠানের প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা রোল রয়েছে। এত বেশি স্টেক হোল্ডার্স, আলাদা করে আমি একজন কথা বলে আসলে এটা কতটা দূর করতে পারবো সেই জায়গাতে আসার সুযোগ নেই। খুব অনেক লম্বা কথা হয়ে যাবে, এই বিষয় নিয়ে আসলে কথা আর বলতে যাচ্ছি না, অন্যদের কথাও শুনবো। আমার বলা এতটুকু, ধন্যবাদ। ধন্যবাদ। ভালো বলেছেন এবং স্পন্টানিয়াসলি বলেছেন, আসলে শিল্পী মানুষ তো খুব ভালো বলেন। কারণ ইফতেখার ভাইয়ের তো লেখার সাথে পরিচয়, কারণ ফেসবুকের কারণে, ফেসবুকটা হলো আমাদের এক একজনকে চেনার
সব ভালো মাধ্যম। কে কোন মনস্তত্ত্বে, কে কোন মানসিকতার, হ্যাঁ ওইভাবে তো এখন যেই সময় বা আগের সময়েও ফেসবুক আসার পর থেকে সহজ হয়েছে যে মানুষের মনস্তত্ত্ব বোঝা যায় কে কোন মনস্তত্ত্বে। ইফতেখার ভাইয়ের অনেক লেখা আমি পড়ি, অনেক গভীর ভাবে লেখা, সহজ করে লিখে কিন্তু আন্তরিক। এইটা খুব দরকার, আন্তরিকতা দরকার, সবার মধ্যে আন্তরিকতা দরকার। যে যেটুক পারে, কম পারে বেশি পারে, হ্যাঁ সোসাইটির প্রতি তার কন্ট্রিবিউশন কম থাকতে পারে বেশি থাকতে পারে, কিন্তু ঠিক যেটুক করে সেটুক যেন মন দিয়ে করে, আন্তরিক ভাবে করে। এইটা দারুণ, আর উনি বললেনও সুন্দর করে। ধন্যবাদ। আজকে আমাদের আসলে চমৎকার বক্তা পেয়েছে। আমি সহজপাঠ স্কুলের পক্ষ থেকে সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি রুমার কাছে চলে যাবো। রুমা, তুমি কঠিন আলোচনা দেখছো, শুনছো। এখন এই যে বাচ্চা নিয়ে, মেয়ে বাচ্চা নিয়ে কথা হলো, এই ওয়ার্ল্ড প্যান্ডেমিক অবস্থা আমাদের বাচ্চারা কেমন আছে, তোমার বাচ্চাগুলো কেমন আছে? আমার বাচ্চাগুলো কেমন আছে, হ্যাঁ এই ব্যাপারে আমি বলি, যেটা ইফতেখার ভাই আপনি খুব সুন্দর বলেছেন। আপনার একটা কথা আমার খুবই বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আপনি বাসা থেকে আপনার একটা চাপ ছিল যে ক্লাসে প্রথম হতে হবে, হ্যাঁ, এবং আপনি কিছুতেই যাতে সেকেন্ড না হয়ে যান সেই একটা প্রেশারে আপনি সবসময় একটা আতঙ্কগ্রস্ত থাকতেন। এই ব্যাপারটা আমার বাচ্চাদের সাথে খুব বেশি কাজ করা হয়, বিকজ আমি বাচ্চাদের একটা অ্যাসোসিয়েশনে আছি, ওখানে গান শেখাই, ওদের সাথে আমার ইন্টারাকশন খুব বেশি। আমি যেটা দেখি যে আমরা গার্জিয়ানরা কি করি, আমরা যেগুলো জীবনে করতে না পেরেছি, কারণ আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, বা আমি খুব ডক্টর, ইঞ্জিনিয়ার বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট এগুলো তো আমি পড়তে পারিনি। তো আমাকে কি করতে হবে জানেন, আমার বাচ্চা যাতে ওটা করতে পারে সেই জন্য আমার যতটুকু বল প্রয়োগ করা সম্ভব ততটুকু আমি বাচ্চাকে প্রেশার দিচ্ছি। আচ্ছা, কারো হয়তো গান করার শখ ছিল, তার কোনো কারণে শিল্পী হয়ে ওঠাও হয়নি, সে তার বাচ্চাকে তার ভালো লাগুক না লাগুক এমন ভাবে প্রেশার ক্রিয়েট করে যে গানটা তার ভালো না লাগলেও শিখতেই হবে। হ্যাঁ, অথচ ওই বাচ্চা হয়তো ক্রিকেট খেলতে ভালোবাসে বা নাচতে ভালোবাসে, সেগুলোর কোনো মূল্যায়ন হয় না। এই যে আমরা গার্ডিয়ানরা চাপিয়ে দিই বাচ্চাদের উপর আমাদের নিজস্ব ভালো লাগা মন্দ লাগা, আমাদের ইচ্ছাটা, এটা কিন্তু আসলে একটা মানুষের জন্য, একটা শিশুর জন্য অসম্ভব একটা বোঝার মতো। আর আজকাল আমরা যেটা দেখি যে আমাদের বাচ্চাদের মতো এত বেশি অসুখী বাচ্চা মনে হয় না যে আমাদের এর আগের জেনারেশন পর্যন্ত, আমাদের বাপ দাদার জেনারেশনে কেউ ছিল। বিকজ আমাদেরও ছোটবেলায় খেলার মাঠ ছিল, বন্ধু ছিল, আমরা ঈদের দিন সারা দিন বেড়াতাম এলাকার মধ্যে, আমরা স্কুলে যাব আসবো এটার মধ্যে মা টেনশন করবে এইরকম কোন ব্যাপার ছিল না। পাশের বাড়িতে যাব, আমি ওখানে ইনসিকিউর, ওখানে আমাকে কেউ রেপ করে ফেলতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, মেরে ফেলতে পারে বা ধরে নিয়ে যাবে, এই ব্যাপারগুলো, এত ইনসিকিউরিটি আমাদের সময় ছিল না। আমাদের আগে আমাদের মা বাবা তাদের জীবনেও ছিল না, তাদের আগে তো একেবারেই ছিল না। আস্তে আস্তে এখন আমরা যে একটা নিরাপত্তাহীনতা আমাদের বাচ্চাদের জীবনে, ওরা জাস্ট চার দেয়ালের মধ্যে বন্দি ফার্মের মুরগির মতো বড় হচ্ছে। তো আমি জানি না এই বাচ্চাগুলোর স্বাভাবিক বিকাশ কি করে ঘটবে। আমি খুবই এই ব্যাপারগুলো নিয়ে চিন্তিত এবং দুঃখিত, আমার খুবই মায়া লাগে এদের। আমি বাচ্চাদের জন্য একটা রবীন্দ্রনাথের গান আছে, এটা গাইলেই আমার মনে হয় যেন ওদের আত্মার কষ্টটা আমি ফিল করতে পারি। সেটা হচ্ছে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। আমাদের বাচ্চাদের মনে মনেই সব করতে হচ্ছে, তো ওদের মনের জগৎটা, তার মধ্যে এটা করো না, ওটা করো না, টিভি দেখো না, মোবাইল ধরো না, করবেটা কি ওরা, করবেটা কি? আমাকে একটু গার্ডিয়ানরা যদি একটু জানাতেন যে বাচ্চাগুলো কি করবে। ওদের তো একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা দরকার, ওদের তো বেঁচে থাকার একটা জগৎ দরকার, ওদের তো একটা ভালো লাগার বিষয় থাকে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনি মনি মিলিয়ে দিলেম গানের সুরে এই ডানা, মনি মনি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা,
মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে ডানা মনে মনে দেবান্তরের পাথার পেরোয় রূপকথা পথ ভুলে যায় দূরপারে সেই রূপকথা দেবান্তরের পাথার পেরোয় রূপকথা পথ ভুলে যায় দূরপারে সেই রূপকথা পারুল বলে আরে মোর হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার বেমানা মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে ডানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ধুলি মেঘে মেঘে আকাশে কুসুম তুলি সাত সাগরে ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূরে দেশে সাত সাগরে ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূরে দেশে পারুল বলি চম্পারি মোর হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার এই মালা মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে এই ডানা মনে মনে। সাধারণ মনে মনে, আসলে তাই। ওর একটা কথা খুবই ভালো লাগলো যে আসলে আমাদের বাচ্চারা এখন যা করবে মনে মনেই করতে হবে, সেই পারল বলে যাওয়া হচ্ছে না, আর পরিদের বন্ধ দরে হানা দেওয়া হচ্ছে। উপস্থিত সবাই তো জানে না, টুটুল ভাই কিন্তু খুব ভালো গান গায়, খুব সুন্দর একটা টুটুল ভাই গান গায়। প্লিজ টুটুল ভাই প্লিজ। আমি একটা গান গাবো, তবে কখন গাবো জানেন? ওই যা এমন সময় গানটা গাবো যখন অনুষ্ঠান শেষ পর্যায়ে, কারণ আমার গান শুনে সবাই দৌড় দিবে, যাতে দৌড় দেওয়ার একটা পয়েন্ট থাকে। আর আমি টুটুল ভাই আমাকে লিফট দেওয়ার কথা বলে আর কি, গাড়িতে উঠে আবার গান শোনায়, তা আমি বলি ভাই আমার রাস্তায় নামাই দেন। কোন লেভেলের গান আমি গাই। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, গান আমি পারি না এতে আমি খুব গর্ববোধ করি, কারণ গান পারি না বলে গানটাকে আমার খুব ম্যাজিক মনে হয়, বিস্ময় মনে হয়, এবং যারা গান গায় তাদেরকে আমার দেবতা মনে হয়। এই জন্য আমার গান না পারাটা আমার জন্য খুব আনন্দের, এবং আমি যেভাবে গানটাকে ফিল করি, গান পারলে হয়তো সেই ফিলটা করতাম না। সো আমার গান না পারাটা আমার জন্য গর্বের ব্যাপার। ওই যে ইফতেখারুল ভাই বললো না যে প্রত্যেক পরিবারের সন্তানদের মানসিক চাপ থাকে, মানে ফার্স্ট আওয়ার উনি নিজে ছিলেন, আর আমাকে বলেও লাভ হইতো না, কারণ আমি কোনোদিনও ফার্স্ট হতে পারি নাই। তারপরে এক সময় ছেড়েই দিল যে কোনোদিনও ফার্স্ট হতে পারবে না। কথা হলো যে ফ্রয়েড একটা ভালো কথা বলছে, হ্যাঁ, তার যে মনসন্ধিক্ষণের স্বপ্ন বইতে একটা খুব ভালো কথা বলছে যে বড়দের যে মনস্তাত্ত্বিক প্রবলেম, এটা শিশু বয়স থেকেই শুরুটা হয়। যদি এই লাইনটাও বিশ্লেষণ করি, তার মানে আমরা শিশু বয়সের যে চাপ, হ্যাঁ, যে মনস্তাত্ত্বিক ভাবে বেড়ে ওঠা, যে পরিবেশে বেড়ে ওঠা, যে জটিলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা, ওইটা কিন্তু বড় হওয়ার পরেও এটা ক্রিয়া করে। যেমন আমরা যদি সিনেমায় দেখি, আপনি যদি ফিল্ম ফিলোসফির কথা চিন্তা করেন বা ফিল্মের যে স্টোরিগুলি, একটা লোক কেন নায়ক বা ভিলেন যেই হোক, ও যে এতটা এক্সট্রিম লেভেলের, এই যে এখানে আমাদের পুলিশ ভাই আছেন, হ্যাঁ, তাদের হয়তো কেস স্টাডি করে জেনেছেন বা আমরা বই পড়ে জেনেছি যে সে যে ক্রিমিনাল, সবাই কিন্তু বাই বোন ক্রিমিনাল না, হ্যাঁ, অথবা কেউ উচ্চবিত্ত হওয়ার জন্য অনেক সময় ক্রিমিনাল, কিন্তু এক ধরনের শৈশবের কিছুটা না আকাঙ্ক্ষা বা নিষ্পেষিত অবদমিত এই ব্যাপারগুলি থাকে। তাহলে আমাদের সবচেয়ে জোর দিতে হবে এই শিশু বয়সটাতেই। আমি আরেকটা উদাহরণ দেই, ধরেন এটা কথাটা তো জাতি বিদ্বেষী মনে করেন না, এটা একদম সহজভাবে দেখেন। যেমন ইহুদি সন্তান, হ্যাঁ, পৃথিবীতে ইহুদি জনগোষ্ঠী কিন্তু খুব কম, কিন্তু সারা পৃথিবীতে তারা বিভিন্ন সেক্টরে লিজেন্ড, চলচ্চিত্র বলেন, ফিল্মে বলেন, ব্যবসায়ী বলেন, ইহুদি লবিস্ট বলেন, হ্যাঁ, ইসরায়েলি লবিস্ট বলেন, ইহুদি সন্তান। কারণ কি? আমি সেদিন একটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে এটা খুবই সায়েন্টিফিক। একটা ইহুদি সন্তান মা যখন গর্ভবতী হয়, তখন থেকে তার খাদ্যাভ্যাস, তার আচার আচরণ, তার
মানে দৈনন্দিন যে অভ্যাস, এটা একটা রুটিনের মধ্যে দিয়ে যায়। যেমন সে অঙ্ক করে, গর্ভবতী মা অঙ্ক করেন, বিজ্ঞান পড়েন, অনেক বড় বড় মানুষের জীবনী পড়েন, হ্যাঁ, সে ফলমূল ভালো খাবার খান, সে হিংসাত্মক কোনো কাজের সাথে জড়িত হন না। হ্যাঁ, এই যে যে তার মানে একটা সন্তান গর্ভে আসার পর থেকে তাদের যে মনোযোগ, হ্যাঁ, এটা কিন্তু রেজাল্ট দেখেন সারা পৃথিবীতে এখনো মানেন বা কর্পোরেট ওয়ার্ল্ডে বলেন, রাজনীতিতে বলেন, বা ব্যবসায়ী বলেন, বা জ্ঞান বিজ্ঞানে বলেন, ইহুদিরা কিন্তু এখনো ডমিনেট করছে। তার মানে এটা এখনকার ধর্মের বা জাতিগতভাবে কিন্তু দেখেন তাদের বেড়ে ওঠা লালন পালন করার পদ্ধতিটাই ভিন্ন। আমাদের না এই পদ্ধতিতে ঝামেলা আছে। আমাদের যতদিন পর্যন্ত না এই পদ্ধতি ঠিক হবে, সন্তান তো জন্ম যেদিন থেকে মা কনসেপ্ট করে সেদিন থেকে তার প্রতি আলাদা যত্ন নিতে হয়। কোন যত্ন? যে সে যে বসে থাকলেও শুধু এইটাই যত্ন তা না, তাকে সামাজিক মানসিক পেশার থেকে মুক্ত রাখতে হয়, তাকে অনেক সুন্দর সুন্দর জিনিসের সাথে সম্পর্ক করতে হয়। তাহলে কেন ইহুদি মা অঙ্ক পড়েন, বিজ্ঞান চর্চা করেন? সে তো অন্য কিছু করতে পারতো, তাই না? তারপরে জন্মের পর থেকে তাদের বেড়ে ওঠা, আপনি মোহাম্মদের সময়ের দিকেই চিন্তা করেন, ওই সময় একটা ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেও কিন্তু উন্নত কালচার গ্রহণ করার জন্য আলাদা একটা জনগোষ্ঠীর কাছে একটা সময় পর্যন্ত রাখতেন। তার মানে কি, সে যেন আরবি ভাষাটা শুদ্ধ এবং ভাবে রপ্ত করতে পারে, সেজন্য কিন্তু কালচার। এটা কিন্তু এমনি এমনি না। আফ্রিকার এখন অনেক জনগোষ্ঠী আছে যে 9 থেকে 13 বছরের মধ্যে তার সাবালকত্ব প্রমাণ করার জন্য আলাদা কমিউনিটিতে রাখে। সে যে সাবালক, সে যে পুরুষত্ব বা সে যে নারী হয়ে উঠছে, এই ট্রেনিংটা দেয়া হয়। আমাদের না এই শিক্ষাটা একটু ঝামেলা আছে। এই যে আমি একদিন বলি, আমার এক ভাতিজির একটা গল্প বলি। ওর বয়স 3-4 বছর, 3 বছর, তো ওকে পিঁপড়ায় কামড় দিল এমন একটা জায়গায়, মানে বিশেষ জায়গায়, হ্যাঁ, যে ও কাউকে না বলে ও আমাকে বললো যে কাকা আমার এখানে পিঁপড়ায় কামড় দিয়েছে। তার মানে আমি ওর সাথে মিশতে পারছিলাম। হ্যাঁ, ওর বাবা মাকে কিন্তু বলতে পারে নাই, ও আমাকেই বলছে। আমি ওর প্যান্ট খুললাম, প্যান্ট খুলে পিঁপড়াটা সরালাম। এই যে যে মেশা, একটা মানুষের প্রতি আস্থা রাখা, বিশেষ করে শিশুরা আস্থা এবং বিশ্বাস রাখতে পছন্দ করে। ওই আমরা যদি চোখ বড় করে তাকাই, বড় করে তাকাই, এতে শিশুরা ভয় পায় এবং সে তার সত্যি কথা বা সে তার আপন মানুষ মনে করে না, সে তখন তাকে শোষক মনে করে। বিষয়টা এইটাই, ওই যে জিনিসটা বেদনাদায়ক যে বাসায় ঢোকার পরে তার সন্তান তাকে জড়িয়ে ধরতে পারছে না, বা এইটা যে একটা মুহূর্ত ওটা সে পারছে না। তার কি মানে এই শিশুদের হচ্ছে এই সময়ের মতন করে, হয়তো এটা দোষের কিছু না, হয়তো এইভাবেই তাকে অভ্যস্ত হতে হবে, কিন্তু আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে যে একটা শিশু যেন সরল এবং স্বাভাবিকভাবে তার পরিবার তার বিষয়ের উপরে করতে পারে। ধন্যবাদ মরণ ভাই, খুব সুন্দর বললেন, খুবই সুন্দর, মুগ্ধ হওয়ার মতো। উনি যে বললেন একটু বলা দরকার, এই প্রসঙ্গটা সুন্দর। ওই বাচ্চাটা কামড় দিয়েছে, চাচার কাছে এসছে, হ্যাঁ ঠিক আছে, ওর বিশ্বাসের জায়গাটা ও পছন্দ করছে, কিন্তু চাই পারাচ্ছে, এটা একটু ভাববার বিষয়। কারণ বাচ্চারা তো এগুলো বোঝেই না, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু অ্যাবিউজডও হয়। ওদের সরলতাটাকে আমরা কিভাবে মানে স্বীকৃতি দিব, ঠিক আছে তুমি এখানে এখানে সেফ, আমি বোঝাতে পারলাম কিনা জানি না। না, তুমি যেটা বলেছো আমাদের দেশে তো পুরো চর্চাই হয় না। ইন্ডিয়াতে প্রচুর চর্চা হয়, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, ব্যাপক চর্চা হয়। আমাদের দেশে চর্চা হয় না। আমাদের দেশে আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দেয় এবং ভয়ঙ্কর ভাবে আমাদের বাচ্চারা নির্যাতিত হয়। আমরা একজন দর্শক সারি থেকে আমরা কিন্তু একজন গেস্ট আমাদের মাঝে চলে এসেছে। সে হচ্ছে দুনিয়া সাংস্কৃতিক জোটের সম্মানিত সাধারণ সম্পাদক অনেক আমার প্রত্যেকটা প্রোগ্রাম, আমাদের গ্রুপ প্রোগ্রাম দেখে এবং আমাদের স্কুলের একজন শুভাকাঙ্ক্ষী। অনেকের কাছে আমরা একটু শুভেচ্ছা বক্তব্য শোনার জন্য আমরা অনেকের কাছে যাব। অনেক, তোমার কাছে এখন ফ্লোর দিলাম, একটু বলো। ধন্যবাদ টুটুল ভাই, আপনাকে আসলে এই আপনার এই প্রোগ্রাম প্রায় সবগুলোই ফলো করেছি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই সময়টা, এই করোনাকালীন সময়টা আপনি যেভাবে আমাদেরকে মেধার মধ্য দিয়ে ব্যস্ত রেখেছেন,
এটা একটা মানে দারুণ বিষয়। আপনি প্রত্যেক সময় আমরা আপনার সুযোগে আপনার সহযোগিতার কারণে অনেক গেস্টের সাথেও আমরা ওনাদের কথা শুনতে পেরেছি। আসলে এখানে যারা আছেন প্রায় সবাইকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, যেহেতু টেলিভিশন নাটক করি। আমি অঞ্জনদার অনেক কাজ জানি, দেখেছি, ডিটার গিল্ডে অনেক কথা হয়েছে ওনার সাথে। মুস্তফা মনন ভাইয়ের অনেক লেখা সম্পর্কে আমি জানি, অনেক কাজ ওনার। এবং এদিকে ইফতেখারুল ভাই, ওনার সম্পর্কে তো আসলে অনেকেই অনেক কথা বলেছেন। আমি যেটা একটু বলি সেটা হচ্ছে যে ইফতেখারুল ভাই আমার একটি টেলিছবির প্রিমিয়ার শোতে উদ্বোধক হিসেবে এসেছিলেন ধনিয়া স্টুডিও হলে। নাম হচ্ছে জি নাম ছিল সেটার অপেক্ষা সূর্যোদয়ের। তো সেখানেও অনেক কথা হয়েছে। আসলে পুলিশ এই যে পেশা, মানে এই পেশা সম্পর্কে একটু পুলিশ শব্দটা খুব সহজ শব্দ নয় আমাদের কাছে, কিন্তু ইফতেখার ভাই আপনি এই করোনাকালীন সময়ে আমাদেরকে পুরো বাংলাদেশের পুলিশের মানবিকতা এবং পুলিশ যে সবার আগে এগিয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন মানবিক সাহায্যে, সেটা আপনি তুলে ধরেছেন। এটা অত্যন্ত জরুরি ছিল এবং করোনাকালীন সময়ে পুলিশ অন্তত তার সেই কঠিন শব্দ থেকে বেরিয়ে এসে দারুণ মানে সমাজের জন্য কাজ করেছে। এটা একদম মানে হেডস অফ আপনাদেরকে। এবং আপনি আপনার সম্পর্কে যদি ছোট্ট করে বলি যে আপনি তো আবৃত্তি শিল্পী বললো অনেকে, আমরা সেই সম্পর্কে জানি, কিন্তু আপনি কিন্তু অসাধারণ গান ইতিমধ্যে আপনি অনেক গান গেয়েছেন ও রেকর্ডিংও হয়েছে, সেগুলো আমরা অবশ্যই দেখেছি, শুনেছি। তো আমি তো শেষের দিকে টুটুল ভাই গান গাইবেন বলেছেন, আমি আপনার আবৃত্তি তো শুনেছি, অসাধারণ আবৃত্তি, কিন্তু একটু গানও শুনতে চাই আর কি। তো আমি একটু প্লাস করি, আমি শেষ করব, সেটা হচ্ছে যে শিশুদেরকে যে আমরা আসলে যেভাবে বলছি, আমরা কি অভিভাবকদের দোষ ত্রুটি কি আমরা কি মানে চোখে আড়াল করছি কিনা? যেমন অভিভাবকরাই কিন্তু শিশুদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেটা প্রথম থেকে। যেমন প্রথমত হচ্ছে প্রথম হতে হবে ক্লাসে, অমুকের চেয়ে নাম্বার বেশি পেতে হবে, অহংকারের যে জায়গাটা, পোশাক আশাকের যে বিষয়গুলো, তারপরে আপনার অর্থনৈতিক বিষয়, যেমন আপনার যাদের অর্থনৈতিক ভালো অবস্থা, তার টিফিনটা যে দেয়া হয়, সেই টিফিনটা কিন্তু অন্যদের চেয়ে আলাদা হয়। তো এই সব বিষয় নিয়ে অভিভাবকরা কেন যেন শিশুদেরকে আগে থেকেই দিক ঠিক করে দিচ্ছে যে এই শিশুটি কোন দিকে যাবে। কারণ প্রত্যেকটি শিশুই কিন্তু জন্ম নেয় একদম জিরো ব্রেনে। তাকে যখন যেই দিকে ধাবিত করা হবে, তাকে যেই শিক্ষাটাই দেওয়া হবে, সেই শিক্ষাই সে শিক্ষিত হবে। এটা আমি মনে করি যে আমাদের অভিভাবকদের অত্যন্ত জরুরি যে এই বিষয়টাকে জানা। যেমন আমি সহজপাঠ স্কুলকে ধন্যবাদ জানাই যে সহজপাঠ স্কুল শুধুমাত্র পড়াশোনা নয়, যে পাশাপাশি মেধা, মননশীলতা, সংস্কৃতির বিভিন্ন দিক, মানুষের সাথে মানুষের আচরণ, নৈতিক গুণাবলী সবকিছুই শিক্ষা দিয়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মা বাবারা শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে কখন যেন বাংলাকে আমরা মানে ছেড়ে দিচ্ছি, বাংলা ভাষাটাকে আমরা ছেড়ে কথা বলছি, ইংরেজি মাধ্যমে ভর্তি হওয়া বা ইংরেজি মূল করে তাকে শিক্ষায় চালিত করা, এটা আমরা আমাদের মা বাবারা করে দিচ্ছি। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে অনেক মা বাবাই, অনেক অভিভাবকই জাতীয় সঙ্গীতটা পুরোটা জানে না, বা জাতীয় সঙ্গীতটা যখন হয় তখন সে সম্মানটাও জানে না। জাতীয় সঙ্গীতকে কিভাবে সম্মান জানাতে হয়, ৭১-এর ইতিহাস, দেশের ইতিহাস, দেশের সংস্কৃতির যে বলয়টা আছে, কোনো কিছুই তাকে শিক্ষা দেওয়া হয় না। শুরু থেকেই তাকে শুধু প্রথম হও, শুধু মেধায় অমুক এইটাই চলে যাও, অন্যদের চেয়ে ভালো করো। ওর সাথে পাশের বাচ্চাটার একটা প্রতিযোগিতা তৈরি করে দেয়। দেখবেন বাচ্চারা পাশাপাশি বসলে তারা সবসময় একটু আলাদা আলাদা থাকার চেষ্টা করে, তাকে প্রতিযোগিতা তৈরি করে দেয় এই অভিভাবকরাই। তো আমি বিনীত অনুরোধ করব যারা অভিভাবকরা শুনছেন, এবং আমরা সহজপাঠের স্কুলের মাধ্যমে বলবো যে এই প্রতিযোগিতাটা বন্ধ যদি করি, যদি বলি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো ব্যাপার নয়, পড়াশোনাটা আসলে এই যে যেমন এখন বন্ধ আছে পড়াশোনা, তার মানে কি সে কি অশিক্ষিত থেকে যাবে? অবশ্যই না, অবশ্যই সময় আসবে আবার সে পড়াশোনা করবে। এখানে
এখানে প্রায় সবাই সুশিক্ষায় শিক্ষিত। ইফতিকার ভাই একটা বড় পদে আছেন, টুটুল ভাই একটা বড় পদে আছেন, অঞ্জন দা বিখ্যাত একজন ডিরেক্টর, যার আগামীকাল নামে একটি ফিল্ম আসে, এটার শুভকামনা জানাই। আমরা সবাই এখানে সবার জায়গা থেকে আমরা স্বশিক্ষায় শিক্ষিত। তো আমি বিনীত অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমরা যারা বাচ্চাদেরকে অন্তত প্রতিযোগিতা থেকে ফিরিয়ে নিয়ে শুধুমাত্র তাকে মানুষ হওয়া যায় কিভাবে সেটাই যদি শেখাই, আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অনেক অনেক, আমাদের স্পেশাল গেস্ট হিসেবে তুমি এসছো, তোমাকে অশেষ ধন্যবাদ। আমরা ইফতেখার ভাইয়ের কাছে চলে যাব, উনি একই সাথে আবৃত্তিকার এবং সুগায়ক। আমরা একটা কবিতা শুনবো, একটি কবিতা শুনবো। দর্শক হাজার হাজার মেসেজ দিয়েছে আমরা কবিতা শোনার জন্য। প্লিজ আপনি শুরু করুন। থ্যাংক ইউ টুটুল ভাই। আসলে গান তো আসলে অনেকের চর্চার বিষয়, যারা গান করেন আপনি যেমন বললেন যে তাদেরকে আপনি খুবই অন্যরকম চোখে দেখেন, তা আমি আসলে শখের গান করি। আর ওই রুমা তাপসিয়াপুরা যেটা করেন তারা আসলে একদম ডেডিকেশন ডেভোশন দিয়ে করেন, তাদের প্রতি অনেক রেসপেক্ট। অনেক কঠিন জিনিস এটা, আমাকে জাস্ট যেভাবে গাইতে বলে আমি সেভাবে গেয়ে দেই, কিন্তু এটা যে চর্চার বিষয়, যে একটা সাধনার বিষয়, সেটা আমার মধ্যে কিন্তু থাকে না খুব একটা। তো সেই জায়গা থেকে আসলে আমি গানের খুব বেশি জানি বুঝি ওরকম কিছু না। যারা গান করেন সুন্দর করে করেন তাদের জন্য শুভকামনা। আমি একটা কবিতা আবৃত্তি করছি, সেটা হচ্ছে রক্তাক্ত প্রচ্ছদের কাহিনী, এবং এটি সন্তোষ গুপ্তের লেখা। আমি সম্পাদিত কিছু অংশ পড়বো, কারণ কবিতাটা অনেক বড়, তো সেই জায়গা থেকে আমি একটু ছোট করে তারপর পড়ছি আর কি। একটি নামের মধ্যে উঠে আসে বাংলাদেশ, স্বপ্নের পাখির সুর, নিসর্গের কোমল গান্ধার মৃদু কণ্ঠ, ভালোবাসা সাজানো বাগান। আবার কখনো সেই নাম থেকে পেয়ে গেছি মাটির ঠিকানা। দেখেছি পদ্মার বেগে ভাঙনের উত্তাল শিওরে থরো থরো, গ্রামগঞ্জ বন্দরের সুখ দুঃখ, ব্যথার নিঃশ্বাস। এক রাতে সবাই নিহত হলো সপরিবারে। বিধ্বস্ত রাজার বাগে প্রাণহীন সাহসী পুলিশ, রায়ের বাজারে গণকবর, মাঠে প্রান্তরে ছড়ানো লাশ, মায়ের কোলের কাছে নিষ্পাপ শিশুর ঘুম। বুঝি কিছু বলেছিল, আমরা কিছু শুনতে চাইনি, তাদের বলেনি কেউ। বিশ্বাস ভেঙেছি ছলনায়, জুয়ার বাজির দান টেবিলে রেখেছি শকুনির কুটিল চক্রান্তে। একে একে রাজ্যপাট চলে যায় ঐতিহ্য, ভাষার সনদ যায় যায় আবার অনার্য রক্তে মুছে ফেলে পূর্বপুরুষের নাম। দুঃশাসন চায় পিতৃ পরিচয় বদলিয়ে ভূখণ্ডের নতুন দখলি সত্য। এই ছদ্ম বৃহন্নলা বেশ খুলে ফেলো বীর্যবান পিতার সন্তান। এই ছদ্ম বৃহন্নলা বেশ খুলে ফেলো বীর্যবান পিতার সন্তান। এই ছদ্ম বৃহন্নলা বেশ খুলে ফেলো বীর্যবান পিতার সন্তান। বিদ্রোহী কবির কাছে দীক্ষা আছে, তবে অগ্নিবীণা রেখে খঞ্জনি বাজিয়ে কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি। রক্তে নাহি বাজে ঠিক ঠিক। তরুণ তরুণী চোখে নির্জন সন্ধ্যার সমাবেশ। পাছে ফের ভুল করো, তার আগে শুনে যাও আমাদের অক্ষমতা ভুলের কাহিনী। মুজিব নিহত হলো আমাদের নিশ্চিত নিদ্রায়, মুজিব নিহত হলো আমাদের রক্তস্রোতে হত্যাকারী মিশেছিল বলে, মুজিব নিহত হলো চাষির ক্ষেতের শস্যে আমাদের লোভী হাত পড়েছিল তাই, মুজিব নিহত হলো শৌখিনের কুটিল চক্রান্তে। মুজিব হত্যাকারী নিরুদ্বিগ্ন, ক্রুশবিদ্ধ যিশুর ক্ষমায় নয়, অমিতাভ বুদ্ধের অক্রোধ দৃষ্টিতেও নয়। আমরা লিখিনি আজও কেমনে মৃত্যুকে নিহত করে বসন্তের ফুল ফোটে নিষ্পত্র শাখায়। আর যৌবনের দীক্ষা ছাড়া আত্মরক্ষা আত্মহত্যা শুধু। জন্মকে ভুলতে পারো, মৃত্যুকে এড়াবে কোন পথে? মুগ্ধ বসন্তের রাতে প্রশ্ন রেখো মুখোমুখি প্রিয়ার বাহুতে। ধন্যবাদ। বাহ,
কে বলবে কথা এই কবিতা খুব ভালো, খুব আমার অসম্ভব। হ্যাঁ, আছে তো। এইভাবে মুখস্থ করে ধন্যবাদ এত জানিয়েছি, কবিতা খুব ভালো লেগেছে, আবৃত্তি করা আসলে সত্যি কষ্ট। আবৃত্তি খুব সুন্দর হয়েছে। ইফতি ভাই তো বোধহয় অফিসের কল এসছে। ইফতি ভাই আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, খুবই ভালো থ্যাংক ইউ লাগলো। সো আসলে মাচ। আপনি যখন আমাদের এলাকায় ছিলেন তখন একটু রিল্যাক্সেশনে ছিলেন, এখন আর সেই সুযোগটা নেই। এখন 24 ঘন্টায় আপনার উপরে স্টিমুলার যাবে। ঠিক আছে, আপনি যদি দোয়া রাখবেন। স্যার ফোন করেছে, যদি আপনি চলে যান, আপনার জন্য আমাদের ভালোবাসা রইল। আপনি কাজে কর্মে তৎপরতা যেখানেই থাকেন আমাদের সাথেই থাকেন। ভাইয়া আপু আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি আসলে মাঝখান থেকে এভাবে যেতে চাইনি, তো আসলে একটু আনওয়ান্টেড কিছু কলও চলে আসছে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে, কিছু কাজও জমে আছে। যদিও এত রাতের বেলা, পুলিশের কাজ রাতের বেলাও করতে হয়, আসলে কিছু করার নেই। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাদের সাথে থাকতে পেরে একই প্ল্যাটফর্মে আমার খুব ভালো লেগেছে। কখনো এই প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হয়ে গেলে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। দোয়া রাখবেন আমার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি আপনার ধন্যবাদ। অনেক কমেন্ট করেছি, আপনি নিজে একটু মোবাইলে কমেন্ট গুলো পড়ে পড়ে উত্তর দিয়ে দিন, আপনার ভক্তরা খুশি হবে। থ্যাংক ইউ ভাইয়া। জি, ভালো থাকবেন। আমরা আসলে বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করার চেষ্টা করি, বাচ্চাদের জন্য আমরা কবিতা গান আয়োজন করেছি। আমরা এই যে এখন যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। যে আমরা ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছি, দুষ্টুমি যখন করেছি তখন আমাদের মা বাবা প্রচন্ড প্রেশার দিয়েছে, না করেছে, বকাঝকা করেছে, মেরেছে, কিন্তু আমরা এগুলো করেছি। মাঝে মাঝে মা বাবার কাছে সারেন্ডার করেছি এবং কাজগুলো করতে বন্ধ করেছি। কিন্তু এখন আমরা যখন বাবা মা হয়ে গেছি, আমাদের বাচ্চারা সেই একই কাজ করে, কিন্তু আমরা এখন আমাদের বাবা মার ভূমিকা পালন করে আমাদের বাচ্চাদেরকে আমরা একইভাবে আবার নির্যাতন করি, একইভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করি। এই যে আমরা আমাদের বয়সের সাথে সাথে যে আমরা বৈপরীত আচরণ করছি, এই রকম কোন স্মৃতি আমরা এখন শুনবো দাদার কাছে। শুনি। আমি সবচেয়ে যেটা বলবো যে আমি এখন পর্যন্ত, আমার বড় বাচ্চাটার বয়স হচ্ছে 14 আর ছোটটা তো 4, আমি এখন পর্যন্ত আমার মনে হয় যে কোনোদিন ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কখনোই করি না। মানে ওরা যদি এই কাজটা করতে পছন্দ না করে, আমার ভালো লাগছে না, তাও আমি বলি না যেটা করবো না। আমি দেখলাম যে ওরা একটা পানি ফেলতেছে, পানি ফেলে জায়গাটা নষ্ট করতেছে, আমি আচ্ছা করুক, নষ্ট কতটুকু নষ্ট করবো। আমার বিছানার উপরে ধরেন মানে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতেছে, তাতেও আমি কিছু বলি না। আমি দেখি, আমি শুধু বুঝাইতে যে এখানে যে উঠলা, এখন তো নোংরা হয়ে গেল, এখন কি হবে, এখন তো আমি এখানে ঘুমাতে পারবো না। দেখি কতটুকু পারে, ওদের এক্সট্রিম লেভেলটা আমি দেখি, মানে আমি ধৈর্য দিয়ে দেখি যে ওরা আসলে কি করে। তা আমি দেখি যে না, একবার যখন ওরা ময়লা করার পর দ্বিতীয়বার কিন্তু করে না, দ্বিতীয়বার কিন্তু ওরা নিজেরাই বুঝে গেল যে না, এটা করা ঠিক না। যখন নিচে শুয়ে আছে, আমি বললাম যে এই যে শুয়ে আছে ঠান্ডা লাগবে, তারপর কি হবে, একটা ককরোচ চলে আসবে, একটা তেলাপোকা চলে আসবে। প্রথমবার শুয়ে আছে, পরের বার কিন্তু আর শুয়ে না। তাহলে আমার মনে হচ্ছে যে বাচ্চাদের উপরে আপনি যেটা বললেন, আমি এটা একমত না, বাচ্চাদের উপরে আমরা সবাই স্টিম রোলার চালাই না। আমি ছোটবেলাতে মানে ঠিকই, হ্যাঁ, বাবা মার অনেক মানে কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু এখন আমার কাছে মনে হলো যে ওই কঠিন অনুশাসন আসলে বাচ্চাদের উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হয়। আমার বাচ্চাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাকে আসলে স্বাধীন ফ্রিডম দিতে হবে। ফ্রিডমটা দেওয়াটা খুব জরুরি। শিশুদের বিকাশ মননের জন্য শিশুদের স্বাধীনতাটা খুব প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয়। তাছাড়া আরেকটা ব্যাপার আমি বলি, যেটা খুবই আমার কাছে মনে হয় যে খুব মানে যৌক্তিক একটা কথা, আমি মানে মাঝখানে মনে আসছিল, বলতে পারিনি। সেটা হচ্ছে যে শিক্ষা গ্রহণের বা বই পড়ার যে ব্যাপারটা, আমি ছোটবেলায় কি করতাম জানেন, আমার ক্লাস 8-এ মনে আছে, এটা আমি একবার, আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে আমি কোশ্চেন পেয়ে গেছি, ফাইনাল পরীক্ষার 3-4টা কোশ্চেন পেয়ে গেছি, যে এগুলো পরীক্ষা আসবে। তা আমি সেই কোশ্চেনটা নেইনি। কেন নেই, আমি আসলে আমার চর্চার সময় আমি কি করতাম, বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়তাম, মানে আমি কোনো সাজেশন করতাম, মানে সব প্রশ্ন করতাম। আমি মনে করতাম আমি বোকা, যে এভাবে তো পড়ে না, কিন্তু আমি ভাবতাম যে এইভাবে নিয়ম, সব পড়া উচিত। সব পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। ভালো রেজাল্ট করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বেছে বেছে পড়তে হবে, সাজেশন নিয়ে পড়তে হবে, এটার অল্প পড়তে হবে। আমি এটা করতাম না। আমি জানি যে এই চ্যাপ্টারটা থেকে অঙ্ক আসবে, আমি সব চ্যাপ্টার করে দিতাম। কিন্তু আমি পরবর্তীতে যখন আমি বড় হয়ে দেখলাম যে ওইটা আমার জন্য খুব উপকার হয়েছে। উপকারটা হয়েছে এই জন্য যে আমি এখন একটা বিষয় যখন আলোচনা হচ্ছে কোথাও,
আমি দেখতে পাচ্ছি আমি একটু বেশি জানি, তার মানে হচ্ছে আমি যেহেতু ডিটেলটা পড়ে আসতাম, আমি কোনো সংক্ষিপ্ত পড়তাম না যে অল্প একটু পড়ে আমি ওখান থেকে ধারণা নিয়ে আগাবো, সেটা করতাম না, যার জন্য আমার আসলে পরবর্তীতে উপকারী হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা আমাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত, যে আমাকে কম শিক্ষা নিয়ে আমি ভালো রেজাল্ট করার থেকে বেশি শিক্ষা নিয়ে কম ভালো রেজাল্ট করা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। বাহ, এই যে আমাদের মাঝে যে এইরকম একটা, আমরা তার মানে কি আমরা বুঝি না, এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। এরপর রুমা বলবে, তারপরে আমরা একটা গান শুনবো, আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে যাচ্ছি। মরণ ভাই একটু বলুন। না না, একদম ঠিকই বলেছে। আমি শেষের দিকে এর কথাটা শুনছিলাম, অঞ্জন ভাইয়ের কথাটা, যে সত্যি কথা যে আমরা শৈশবে যে কাজটা করতে চাইতাম কিন্তু পারতাম না, আমরা যখন বাবা হই বা আমার ভাই যখন বাবা হয় বা আমার বন্ধু যখন বাবা হয়, সে তখন ওই কাজটা না করে। হ্যাঁ, এই বৈপরীত্যটা আছে এখন। কিন্তু আমার জানি কেন মনে হয় এখন কিছু মানুষ ছাড়া অনেক মানুষ এই জিনিসটা বুঝতে পারতেছে যে তার বাচ্চার সাথে সহজ আচরণ করছে। হ্যাঁ, তা না হলে তো এত এত ভালো কিছু হতো না, আরো ডাউন ট্রেন্ড হতো। এটা ঠিক যে বাচ্চারা খেলার মাঠ বা অন্যান্য উপকরণ নাই, কিন্তু তাদের বিনোদন তারা অন্য মাধ্যম থেকে নিয়ে নিচ্ছে। ওইটা ভালো খারাপ, এটা খারাপ দিক তো আছে। তো আমি আমার শৈশবে বা কিশোরে আমি দেখতাম আমার বড় আপা, আমার চাচতো বড় আপা, যে তার বাচ্চাদের মারতো এবং পড়াতো। হ্যাঁ, পিটিয়ে পিটিয়ে পড়াতো। আমি তখন বললাম যে এই কাজটা করবেন না, কারণ ওরে আনন্দ দেন, ওর লেখাপড়ায় পড়তে পড়তে যেটুকু আনন্দ পায়, আনন্দ নিয়ে যেটুকু শিখবে, সেটুকু সে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, তো আসলে কথা একটাই, যেটা অঞ্জন ভাই বলেছে, একদম এখানে কোনো দ্বিমত নাই, যে আপনাকে আপনার বাচ্চার সাথে সহজ আচরণ করতে হবে। আপনি শুধু খেয়াল রাখেন সে বিপথে গেল কিনা, সে অন্যরকম আচরণ করছে কিনা, সে অ্যাবনর্মাল আচরণ করছে কিনা, এইটুকু খেয়াল রাখেন। আর বাকিটুকু সে যা করতে চায়, তার যা ভালো লাগে করতে দেন। সে যদি একটু মাটিতে গড়াগড়ি করে করতে দেন, সে যদি একটু মাঠে গিয়ে ফুটবল খেলতে চায় খেলতে দেন, সে যদি একটু ঘুরে উড়াতে চায় ঘুরে উড়াতে দেন। খুব বেশি ক্ষতি হবে না, বরঞ্চ তার এই যে মনোজাগতিক যে তার পরিবর্তন হবে, সে ভালো লাগা হবে, সেই ভালো লাগা নিয়ে সন্ধ্যার পরে যেটুকু পড়বে এটুকু তার কাজে লাগবে। আর চাপ দিয়ে সারাদিন পড়ালে ওইটুকু কোনো কাজে লাগবে না। এখন এক্ষেত্রে ফেরদৌসী মজুমদার ম্যাডাম আমাদের একটা ক্লাসে কথা বলেছিল যে আমরা তো ছিলাম 14 ভাই বোন, যে সন্ধ্যাবেলা বাবা ঘুরে ঘুরে ঘরে ঢুকাতো, কতজন ছিল, কোথায় আছে খোঁজ খবর রাখতো না, কে জ্বর হয়েছে কে কোথায় আছে। কিন্তু এখন তো আমাদের বাচ্চা একটা দুইটা, এই জন্য দরদটা, কনসেন্ট্রেশনটা এত বেড়ে গেছে যে ওই ঘুরে উড়াতে যায়, যদি পরে মরে যায়। আর ওনার বাবা বড় মনে করতো তুই একটা পরে মরে গেলে কি হয়, সমস্যা নাই, যা খেলতে থাকে। এই একটা প্রবলেম আছে আমাদের এই সংখ্যার দিক থেকে। আচ্ছা রুমা, তুমি যে ছোটবেলা যে দুষ্ট ছিলা এবং তোমার মা বাবা না করে এখন তোমার মেয়েদের উপরে সেই স্টিমুলারটা চালাও, এই ব্যাপারে একটা উদাহরণ যদি আমরা সংক্ষেপে শুনতে চাই। আমি সত্যি বলি যে যখন আমি ওদেরকে প্রথম স্কুলে দিলাম, স্কুলে ওদের সাথে আমি যেতাম, গিয়ে অন্যান্য গার্জিয়ানদের যে উৎসাহটা, ওটা দেখে আমি আমার বাচ্চার উপর সত্যি সত্যি রোলার চালানোর, মানে ওই অসুস্থ প্রতিযোগী, ওকে ফার্স্ট হতে হবে, আমার বাচ্চাকে ওদেরকে ফার্স্ট হতে হবে, প্রত্যেকটা টিউটোরিয়ালে A+ পেতে হবে, মানে সাংঘাতিক অত্যাচার করেছি। সত্যি আমি এটার জন্য খুবই দুঃখিত। আস্তে আস্তে যখন সময়টা যাচ্ছে, যেমন 2তে থাকতে ও জিওগ্রাফিতে 100-এ 100 পেল, ওই পড়াশোনাটা এখন কোনো কাজেই লাগে না। ওইটুকু বয়সে ওকে আমি কি অমানবিক পরিশ্রম করে জিওগ্রাফি পড়াতাম আমি জানি, ওটা একটা টর্চার। আমি এখন আস্তে আস্তে বুঝতে পারি যে আসলে আমরা যে চাপটা দিচ্ছি এটা আসলে প্রয়োজন নাই, এটার একেবারেই দরকার নাই, এবং এটা একটা মানে বর্বরতা। আমি মোটামুটি এখন এগুলো থেকে অনেক ঊর্ধ্বে, আমি খুব ভালো মা হয়ে গেছি। আমার বাচ্চাদের কাছে ওরা আমার সঙ্গে অনেক বেশি নিরাপদ, এবং মনে হয়েছে যে একটা বাচ্চাকে সারা জীবন অনেক কিছু সহ্য করতে হয়, ওর জন্য পুরোটা পৃথিবী ফাইট করার জন্য পড়ে আছে। ও যদি আমাকেই এনিমি ভাবলো, আমার কাছেও শেল্টার নিতে না পারলো, যাবেটা কোথায়? তো আমি মমতাময়ী মা হয়ে গেলাম, আমি অসুস্থ প্রতিযোগিতা থেকে দূর হয়ে আসলাম। খুব ভালো। আমার মনে হয় গার্জিয়ানরা যারা দেখছেন তারা এই ব্যাপারটা একটু ভাববেন
প্লিজ। এখানে তানজিয়া আফরোজ লিখেছে, বাহ দাদা দারুণ বলেছেন, বেশিরভাগ বাবা মাই আমরা এটা বুঝি না। আপনি যেভাবে বাচ্চাদেরকে বললেন যে বেশি পড়ে খারাপ রেজাল্ট করুন। ইফতেখারুল ইসলাম সে আবার মেসেজ দিয়েছে যে থ্যাংক ইউ সো মাচ রেসপেক্টেড স্যার সালমা ডলি, মিস ইউ অলওয়েজ। এরপরে রায়হান সবুজ বলেছে অনেক অনেক দোয়া ইফতেখার ভাইয়া। মুর্শেদ তালুকদার বলেছে ইফতেখার ভাই দারুণ লাগছে আপনার আবৃত্তি। সালমা ডলি বলেছে হ্যাঁ অসাধারণ ইফতি, মানে এরাই আছে আর কি। রায়হান সবুজ অসাধারণ আবৃত্তি। আমেরিকা থেকে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, স্কুলের শুভাকাঙ্ক্ষী, নিয়মিত আমার প্রত্যেকটা অনুষ্ঠান দেখে, সে একটা বড় মন্তব্য করেছে, শিশুর সরলতার চেয়ে আছে তাদের দেহভঙ্গিতে। অনেক অভিভাবক শিশু নিরাপত্তার ভয়ে কারোর সঙ্গে মিশতে না দিয়ে অতিরিক্ত আগলে রাখেন। যে কোনো সামাজিক মেলামেশা, খেলাধুলা, নানা ধরনের মানুষের সহচর্য শিশুর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে, সমস্যা মোকাবেলার দক্ষতা তৈরি করে, মানুষ সম্পর্কে ধারণা তৈরি করে। চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে, সবাইকে ধন্যবাদ। এরকম অনেক মজার মজার আছে এখানে, কমেন্ট আছে। আমরা এখন না যাই, আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে, আমরা একটু কঠিন আলোচনা থেকে হালকা আলোচনাটা শেষ করে ফেলবো। আমরা রুমা একটা গানের জন্য প্রস্তুতি নাও। এই ফাঁকে আমরা আমাদের যে দুই মহা সম্মানিত অতিথি আছেন তাদেরকে আমরা ছোট্ট 3টা করে কোশ্চেন করব। এটা আমাদের অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব, এবং কোশ্চেন মানে অজানা কোশ্চেন না, আপনাদের সম্পর্কে জানার একটা কৌশল। আমি মনন ভাইকে দিয়ে শুরু করি, হ্যাঁ, আর দাদা একটু তৈরি হতে থাকেন। মনন ভাইয়ের কাছে যে প্রশ্ন, মনন ভাই আপনাকে যদি সেই হীরক রাজার দেশের ভূতের রাজা এসে বর দেয়, বর দিয়ে বলে যে তোমাকে যে কোনো একটি পরিচয়ে আকাশচুম্বী সাফল্য এনে দেব, সেই পরিচয়ের 3টির মধ্যে অপশন, একটা হচ্ছে লেখক, একটি হচ্ছে পরিচালক, আর অন্যটি হচ্ছে অন্য যে কোনো একটা আপনার চাওয়া হতে পারে, তাহলে কোন পরিচয়ে আপনি আকাশচুম্বী সাফল্য পেতে চান? আপনি আমার জন্য যে অপশনগুলি রেখেছেন, আপনি কিন্তু অবচেতন মনে আমার জন্য 1 নম্বর অপশনটাই রেখেছেন। হ্যাঁ, আমি হয়তো আকাশচুম্বীটা চাই না, কিন্তু আমি ভালো চিন্তক হতে চাই, যে আমার কোনো কথা কারো কাজে লাগুক, এটা আমি হতে চাই। সুন্দর। তার মানে আপনি জনগণের জন্য লেখেন, শুধুমাত্র যথেচ্ছা চিন্তা আনন্দ থেকে লেখেন না, জনগণের কাজে লাগুক, প্রায়োগিক আপনাকে লেখক হতে চান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনাকে আবার ভূতের রাজা একটা বর দিল, কোন একজন লেখকের সাথে যারা মৃত, আপনি কাউকে দেখেননি, দেখার সুযোগও নেই, অনেক বড় লেখক, তার সাথে আপনার একদিন ডিনারের সুযোগ আসছে, আপনি কার সাথে ডিনার করবেন? মার্কেজ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ও, এ সম্পর্কে একটু বলুন তো, আমি কিন্তু কম জানি, একটু বলুন তো কোন দেশে কি লেখক? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ হল লাতিন আমেরিকার লেখক, উনি কলম্বিয়ান বেসিক্যালি। উনি ফিদেল ক্যাস্ট্রোদের সমসাময়িক, উনি বাংলার লেখক। উনি 100 বছরের নিঃসঙ্গতা লিখে 1982 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। তো ওনার নোবেল প্রাইজের একটা ঘটনা বলি, যে উনি যে বইটা লিখেছেন, ওই বইটা উনি অনেকটা গৃহবন্দী অবস্থায় লিখেছেন। হ্যাঁ, উনি যখন পালাচ্ছিলেন, হ্যাঁ, পুরো লাতিন আমেরিকা জুড়ে পাচ্ছিলেন, তখন ওনার মধ্যে একটা গল্প কাজ করে। উনি তখন করলেন কি, নিজের গ্রামে চলে এলেন। গ্রামে চলে এসে একটা ঘরে স্বেচ্ছায় নির্বাচন নিলেন এবং পরিবারকে বললেন যে তোমরা আমার শুধু ভিতর দিয়ে খাবার দিবা, আমি শুধু ঘরেই থাকতে চাই। এদিকে ওনার টাকা পয়সা কম, দোকানে হাটে মাঠে লোন চলতেই আছে। উনি উপন্যাসটা লেখা শেষ করলেন, 100 বছরের নিঃসঙ্গতা, হ্যাঁ, বা নিঃসঙ্গতার 100 বছর। তাই উপন্যাসটা লিখতে 2.5 বছর লেগেছিলেন, এবং উনি 2.5 বছর এই স্বেচ্ছা বন্দী ছিলেন। একটা ভালো লেখার জন্য একটা মানুষের যে কি ত্যাগ এবং পরিবারের যে কি ত্যাগ, এইটা আমাকে মুগ্ধ করে। আপনি এই বইটা লেখার জন্য কতদিন সময় নিয়েছিলেন? 6-7 বছর। তার মানে আপনি যথাযথ শীর্ষই তার হয়েছেন, যে কোনো কিছু জন্ম দেওয়ার জন্য একটু সময় দেওয়ার একটা ব্যাপার আছে। লাস্ট কোশ্চেনটা হচ্ছে, আপনার সন্তানদের জন্য কিরকম একটা পৃথিবী দেখতে চান, কিরকম বিশ্ব দেখতে চান, 1 শব্দে কিংবা 3-4 শব্দে মিলিয়ে? একটা জীবনটা যেন সহজ হয়, এমন একটা বিশ্ব যে বিশ্বে সহজ একটা সহজ জীবন, জীবন
সহজ জীবন যেমন হোক। সহজ জীবন যেমন, নাইস, অসম্ভব সুন্দর। চলে যাই আমরা এখন দাদার কাছে। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, আবার ভূতের রাজা একটা বর দিল আপনাকে। রবীন্দ্রনাথের কোন চরিত্রের সাথে, আপনি রবীন্দ্রনাথ নিয়ে অনেক কাজ করেছেন, আমি ধন্য আপনার সাথে কাজ করে। আমি প্রায় 5টা রবীন্দ্রনাথের কেন্দ্রীয় চরিত্রে আপনার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি আপনার ডিরেকশনে এবং চিত্রনাট্যে। রবীন্দ্রনাথের কোন চরিত্রের সাথে আপনি রাতে ডিনার খেতে চান বা তার সাথে সময় কাটাতে চান, যদি সুযোগটা আসে? তাহলে সেটা অমিত। ও, ছেলে চরিত্র অমিত। হ্যাঁ। চমৎকার চমৎকার চমৎকার। এরপরে আপনাদের যদি সরকার বলে তোমাকে অনেক টাকা দেওয়া হলো, একটা চলচ্চিত্র বানাও এবং সাহিত্য নির্ভর চলচ্চিত্র, আপনি কোন সাহিত্যটা বেছে নেবেন? আচ্ছা, এখানে অবশ্য একটা বিষয় আছে যে সাহিত্য নির্ভর চলচ্চিত্র যদি আমাকে বানাতে বলে, তাহলে আসলে আমি চেষ্টা করবো ঘোড়া বানানোর। রবীন্দ্রনাথ ঠাকুর ঘোড়া। চমৎকার চমৎকার, অনেক সাহসিকতার কথা বলেছেন। লাস্ট কোশ্চেন, আপনার সন্তানরা, আপনি যখন বাঁচবেন, আমরা যখন থাকবো না পৃথিবীতে, তখন আমাদের সন্তানদের জন্য কোন রকম একটা বিশ্ব দেখতে চান? এটা আমি মনন ভাইয়ের সাথে একমত আর কি, যে একটা সহজ পৃথিবী দেখতে চাই। সহজ পৃথিবীর জিনিসটা এরকম যে এটা কোনো মানে নির্দিষ্ট সিলেবাসের মধ্যে আটকে থাকবে না। একটা শিশুকে ক্লাস 1-এ একটা সিলেবাস দেওয়া হবে না, ক্লাস 2-তে একটা সিলেবাস দেওয়া হবে না, মানে একটা সিলেবাস নিয়ে নির্ভর যে মানে পাঠদান, এটা আমি পক্ষপাতী। কিংবা আমি আসলে পরীক্ষার মানে পক্ষী না, পরীক্ষা দিতে তাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এই জিনিসটা আমি একদমই বিরোধী। তাকে একটা হয়তো তাকে একটা বৈতরণী পার হওয়ার জন্য তাকে কিছু একটা দিতে হবে, যে তুমি একটু জানো কিনা জানতে হবে, কিন্তু তাকে পরীক্ষা দিয়ে পাস করে যে একটু তার নলেজ সে ফার্স্ট হবে, তার জিপিএ 5 পাবে বা জিপিএ মানে 5-এর চেয়ে বেশি কিছু পাবে, এটা আমি একদমই বিরোধী। চমৎকার। আপনি চাচ্ছেন সিলেবাসের বাইরে একটা স্বাধীন গণতান্ত্রিক জীবন হবে, নিজের মতো একটা ইচ্ছে স্বাধীন জীবন হবে। লেখক মানুষ তো এরকমই চিন্তা করবেন। আমি হিরো দেশে চাইনি অবশ্য। না না না, আমরা রুমার কাছে ঝটপট উত্তরটা জেনে যাবো, তারপর গানে চলে যাবো। আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। রুমা, একই ভাবে তুমি কার সাথে ডিনার করতে চাও? মেহেদী হাসান। মেহেদী হাসান গজল করেন যে, এই আর কি। আমি অসম্ভব, এই গলাটা শুনলেই আমি একটু অন্যরকম হয়ে যাই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আয়রা লেখাপড়া করেছো, তুমি একটা শিক্ষক হতে পারতা, অধ্যাপক হতে পারতা এবং একজন আমলা হতে পারতা, তুমি হয়েছো একজন গানের শিল্পী। ধরো তুমি আবার জন্ম হওয়ার সুযোগ হলো, হ্যাঁ, কণ্ঠশ্রমিক। কি হতা? কণ্ঠসঙ্গীত মানে এই শিল্পী হতা, আবার জন্ম হলে কি এটাই হতা? এক কথায় বলো, তুমি কেমন পৃথিবী চাও? সন্তানদের জন্য শুধু ওই নিরাপত্তা চাই। আমার বাচ্চা যেখানে খুশি সেখানে যেতে পারবে, ভাবতে হবে না ওকে। একটা নিরাপদ, আমরাও ভাববো না ও ইনসিকিউরিটি। হ্যাঁ, নিরাপত্তা চাই, আর কিছুই না। নিরাপদ পৃথিবী চাই, একটা নিরাপদ পৃথিবী চাই। আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম, ফজলুর রহমান বাবু ভাইকে প্রশ্নটা করেছিল, তার কথাটা খুব ভালো লেগেছিল। সে বলেছিল, আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। আসলে ডেমোক্রেসি চর্চা করার সুযোগটা আসলে অনেক জরুরি। এই যে মনন ভাই, দাদা হুট করে কিছু লিখতে পারেন, হুট করে কিছু বলতে পারেন, ভাবেন তো। আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। করেন। আচ্ছা, ওই আপনার স্টাইলে যে ভূতের রাজা আপনাকে এই মুহূর্তে ধরেন 3টা বর দিল। তার প্রথম বরটা হচ্ছে যে আপনাকে বলা হলো যে এই মুহূর্তে আপনি কোন জিনিসটা সাফল্য সবচেয়ে বেশি চান? আমি আগামীকাল মুভি সাফল্য চাই। আপনার মুখ থেকে কথাটা বের করার জন্য আমি বলা। আর হচ্ছে যে আপনি আসলে কোন ক্যারেক্টারটা আপনি করতে চান, যেটা আপনার করা বাকি আপনার করতে ইচ্ছা করে, মানে যেটা করতে চান, মানে আপনি যেগুলো মানে সাহিত্য নির্ভর। কারণ আপনাদের সামনে অনেকগুলো ক্যারেক্টার করতে হবে, আপনি জানেন আমারই অনেক কাজ করতে হবে আপনাকে, যেগুলো অনেক নতুন নতুন ক্যারেক্টার। সেই নাস্তিকের হৃদয় অভিক, রবিবার গল্পে অভিক। হ্যাঁ, রবিবার করে ফেলবো, আসলে চেষ্টা করে আপনার গানটা দিয়ে শেষ করবো। গান না, আমি একটা জিনিস উপস্থাপন করব এই ফাঁকে। আমরা রুমার একটা গান শুনবো, তার আগে আমি এই অক্ষর বই থেকে আমি জাস্ট বরকতের
বর্ণনাটা একটু একটু আমি পড়তে চাই। আমরা অনেকে বলতেছি টুটুল ভাই একটা আবৃত্তি শোনান, আবৃত্তি। আমি আসলে আবৃত্তি শোনাবো না। আমি এই বই থেকে কিছু অংশ আমি পড়ে শেষ করতে চাই অনুষ্ঠানটা। এটা পড়ে আমরা চলে যাব, রুমার গান দিয়ে শেষ করব। আমরা এই বইটাতে পেয়েছিলাম ভাষা সৈনিকদের জীবনের বিভিন্ন অংশ। তো বরকতের এই অংশটা পড়তে যে আমার কান্না আসে। এই অংশটা সত্যি পড়তে আমার খুব কষ্ট হয়। আমি তারপরেও আমি পড়তে চাচ্ছি, অল্প কিছু লাইন আমি পড়ব। নীল শার্টে বরকতকে সুন্দর দেখায়। সে আগে অনুমান করেছে রাস্তায় যখন বের হবে তখন বন্ধুরা নিশ্চয়ই প্রশংসা করবে। শার্ট পরতে গিয়ে মনে মনে কয়েকবার ট্রায়াল দেয়। বন্ধুদের সামনে যথাসম্ভব স্বাভাবিক থাকতে হবে। কয়েকবার রিহার্সাল করে বের হওয়ার পর বরকত নিজেই উত্তেজনা ধরে রাখতে পারে নাই। বন্ধুরা ধরেছে কিন্তু কিছু খাওয়ার জন্য জোর করছে। বরকতের অত টাকা কোথায় সে বন্ধুদের খাওয়াবে? তবে সে কথা দেয় পাশ করার পর সবাইকে গ্রামে নিয়ে যাবে, বাবলা গ্রামে। সেখানে নদীর ধারে সারা দুপুর কাটিয়ে মায়ের হাতে রান্না খাওয়াবে। আমার মা খুব ভালো রান্না করে, এই কথা কয়েকবার বলে বরকত। বন্ধুরা অপেক্ষা করে বাবলা গ্রামে যাবার। 1952 সাল 21 ফেব্রুয়ারি বিকেল 3:25। মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনে বরকতের গায়ে নীল শার্ট, পরনে খাকি প্যান্ট। নীল রঙের শার্ট রক্তে লাল হয়ে উঠেছে। চোখটা মেলে রাখতে পারছে না, তলপেট দিয়ে রক্ত বের হয়। মাঝে মাঝেই চোখ বড় করে, ছোট করে। বাবলা গ্রামে বুঝি আর যাওয়া হলো না বরকতে। বন্ধুদের বুঝি আর নেওয়া হলো না, দেখানো হলো না নদীর পার সারা দুপুর দৌড়ে সাঁতার কেটে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, মায়ের হাতে রান্না খাওয়ানো। বরকতের না হলো ভাষা সংগ্রামের অধিকার প্রতিষ্ঠা, না হলো বাবলা গ্রামে যাওয়া। কথা ছিল নীল শার্টের বিনিময়ে বাবলা গ্রামে নিয়ে বন্ধুদের খাওয়াবে। এখন বন্ধুরাই তাকে নিয়ে যাচ্ছে কোলে করে, গায়ে সেই নীল শার্ট। সময় বড়ই নির্মম। বরকত পানি খেতে চায়। পানি খাবে, পানি খাবো, পানি। খুবই ক্ষীণ কণ্ঠে বলে বরকত। একজন ছাত্র কলস থেকে রুমাল ভিজিয়ে বরকতের মুখে দেয়। ফোঁটা ফোঁটা পানি পরে বরকত খায়। রুমাল চুষতে থাকে। বরকতের পানি প্রয়োজন, অনেক পানি। আজন্ম চেষ্টা নিয়ে বরকতের ওজন হঠাৎ বেড়ে যায়, শরীর ছেড়ে দেয়। ঝোলা কাপড় দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। ফ্লোরে রক্তের দাগ টেনে টেনে যাচ্ছে। রক্তে পায়ের ছাপ ফ্লোরে লেপ্টে যায়। বরকত চোখ মেলার চেষ্টা করে। তার কানে বাজে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। চোখ বোঝে, মুখে মৃদু হাসি। ঝুলন্ত বরকতকে নিয়ে যাচ্ছে তার বন্ধুরা টেনে হেঁচড়ে। ফ্লোরে রক্ত পড়ে টপ 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 টপ। বরকতের এই বর্ণনাটা অদ্ভুত। এবং আমি অঞ্জনদাকে রিকোয়েস্ট করবো এই বইটা একটু পড়বেন। মানে মনে হবে যে এটা একটা মুভি করার মতো। 52 ভাষা আন্দোলন এত চমৎকার করে, এত নাটকীয় ভাবে স্থাপন করেছে। আমি মুগ্ধতা থেকেই মনন ভাইয়ের প্রমোট করছি না, আমি মুগ্ধতা থেকেই বলছি। আমরা চলে যাই রুমার গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবো। সবাইকে অশেষ ধন্যবাদ। গান শেষে সাথে সাথে বিদায় হবে। এবং খুবই ভালো লাগলো মনন ভাই, অঞ্জন দা, ইফতেখারুল ইসলাম এবং রূপা এবং দর্শক যারা সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আপাতত বিদায় নিয়ে নিচ্ছি। রুমা, তোমার গানটা দিয়ে শেষ করবো, শুরু করো। হ্যাঁ, আচ্ছা। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। তো শেষ গানটা আমার না আজকে কেমন ওস্তাদি গান গাইতে ইচ্ছা করতেছে না, মানে বাচ্চাদের জন্যই গাই। হ্যাঁ, তো আমরা সবাই জানি গানটা, বাচ্চারাও আমার সাথে সামনে যারা আছো গাইতে পারো। চলো না, আমরা ছোটবেলায় যে শিশু পার্কে গেলে ঘোড়াতে উঠলে আমরা কোন গানটা শুনতে পেতাম বলো? নিশ্চয়ই তোমার মনে আছে। হ্যাঁ, অনন্দা, আপনারও নিশ্চয়ই মনে আছে। এগুলো হচ্ছে আমাদের শৈশব, এগুলো হচ্ছে আমাদের অর্জন, আমাদের সঞ্চিত ডায়মন্ড গুলো, যেগুলো আমাদের বাচ্চারা পায়নি, তাই না? আর ওই গানটা এখনো শুনলে গায়ের কাটা দাঁড়িয়ে যায়, যে সেই ছোটবেলার কথা। এই গানটা করতে করতে আমরা চলে যাই, চলো সবাই মিলে গাইবো। প্লিজ মনন্দা, প্লিজ। আমরা একটু গুনগুন করবো। আমাদের দেশটা স্বপ্ন করি
সাথী মোদের ফুল পরি, লাল পরি নীল পরি, নীল পরি লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, এই আমাদের দেশটার স্বপ্ন করি। সাথী মোদের ফুল পরি, ফুল পরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, এই আমাদের দেশটা স্বপ্ন করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না, ও হো হো হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। লেখার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় আমরা খেলা করি, খেলা করি, এই আমাদের দেশটা স্বপ্ন করি। সাথী মোদের ফুল করি, ফুল করি লাল করি, লাল করি নীল করি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তাহলে আমরা পারি সবাই। হ্যাঁ, ধন্যবাদ আজকের জন্য বিদায়। আবার দেখা হবে নতুন কোনো প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। ইনশাআল্লাহ, সবাইকে শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা।